আয় গেও ভূত, চোখে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি তুই? কোথাকার কোন গন্ড মূর্খ? শাহনাজের কণ্ঠস্বর তীক্ষ্ণ, তার প্রতিটি শব্দে ছিল রাগের আগুন। তার দামি গাড়ির সামনে উল্টে পড়া ভ্যান আর কাদায় মাখা এক লোককে দেখে তার বিরক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে তার নতুন চকচকে বিলাসবহুল গাড়ি থেকে নেমে হামিদের দিকে এগিয়ে গিয়েছিল। তার মুখে তখনও বিরক্তি আর অহংকার মিশেছিল। আমার নতুন গাড়ির কি অবস্থা করে দিলি? জানিস এই গাড়ির একটা স্ক্র্যাচ ঠিক করতে কত টাকা লাগে? তুই এই সারা জীবনও এই টাকা রোজগার করতে পারবি না। সে কথাগুলো যেন হামিদের মুখের উপর ছুঁড়ে মারছিল। হামিদ তখনও কাদায় মাখা অবস্থায় ধানের জমিতে বসেছিল। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। শাহনাজের চরে তার গালে তখনও ব্যথা টনটন করছিল, কিন্তু সে গালে হাত দেওয়ারও প্রয়োজন মনে করল না। তার চোখ দুটো কেবল শাহনাজের রাগে লাল হয়ে থাকা মুখের দিকেই স্থির ছিল। শাহনাজ হামিদের নীরবতা দেখে আরও উত্তেজিত হয়ে বলল, কিরে ফকির কোথাকার, মুখে কথা নেই, চুপ করে আছিস কেন? তোর সাহস কি করে হয় আমার গাড়ির সামনে আসার? জানিস আমার এই গাড়ির এক একটা পার্টসের দাম তোর সারা জীবনের রোজগারের চেয়েও বেশি। তোর মতো গরিব খ্যাত লোকের সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে থাকার? হামিদ ধীরে ধীরে কাদামাখা শরীরটা টেনে তুলে দাঁড়ালো। তার পরনের দামি পোশাকের প্রতিটা সুতোয় কাদা লেগেছিল, যা এই মুহূর্তে শাহনাজের কাছে শুধুই একটা সাধারণ কৃষকের ময়লা পোশাক মনে হচ্ছিল। হামিদ উঠে দাঁড়ানোর পর নিজের পোশাকের দিকে একবার তাকিয়ে আবারও শাহনাজের দিকে চাইল। তার সেই মুচকি হাসিটা তখনও তার মুখে লেগেছিল। শাহনাজ চোখ সরু করে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কানে শুনতে পাস না নাকি? এই যে তোর মতো লোক, এদের জন্যই যত সমস্যা। রাস্তাঘাট নোংরা করে রাখে আর তারপর দুর্ঘটনা ঘটায়। তোর ভ্যান তো আর চলবে না, কি করবি এখন? হেঁটে যাবি? হামিদ মাথা নিচু করে হাসল। তার হাসিটা যেন শাহনাজের রাগ আরও বাড়িয়ে দিল। সে হামিদের কাছে আরও এগিয়ে এলো। শাহনাজ এরকম স্বগতোক্তি করে বলল, হ্যাঁ রে, এই গ্রামে তোদের মতো গরিবই আছে দেখছি। এই রাস্তা দিয়ে আমার আসাটাই ভুল ছিল। হামিদ এবার মুখ খুলল, আপনি যা খুশি বলতে পারেন, তবে আমার বিশ্বাস এই রাস্তার মালিকানা আপনিও দাবি করতে পারবেন না। আর আমি ফকির বা ক্ষেত যাই হই না কেন, আপনার গাড়িটার অবস্থা দেখে আমার যা মনে হচ্ছে আপনি একটু বাড়াবাড়ি করছেন। হামিদ তার দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত মুগ্ধতা। শাহনাজের রাগে লাল হয়ে থাকা মুখ, তার তীক্ষ্ণ চোখ আর উদ্ধত ভঙ্গিমা দেখে সে যেন আরও বেশি করে তার প্রেমে পড়ে গেল। শাহনাজ এবার যেন নিজেকেই বোঝালো, আমি জানি আমার মতো মানুষের কাছে তোর মতো লোকের কথা বলাটাই বেমানান, কিন্তু সত্যি বলতে কি, তোর মতো লোকেরা রাস্তায় থাকলেই মেজাজ খারাপ হয়ে যায়। তোর চেহারা দেখে মনে হচ্ছে কোনোদিন ভালো কিছু চোখেই দেখিসনি। হামিদ এবার ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। শাহনাজের কাছ থেকে একটু দূরে সরার চেষ্টাও করলো। তার শরীরের প্রতিটি অংশ কাদায় মাখা ছিল, যা থেকে এক প্রকার ভোটকা গন্ধ বের হচ্ছিল। শাহনাজ রেগে আবার গিয়ে বলল, এই, কোথায় যাচ্ছিস? কথা শেষ হয়নি এখনো। তোর মতো লোকের কাছে কথা বলে সময় নষ্ট করাও পাপ। তোর কত টাকা আছে বল? আমার গাড়ির ক্ষতিপূরণ দিবি কি করে? নাকি জানিসই না ক্ষতিপূরণ কী জিনিস? হামিদ এবার শাহনাজের দিকে তাকালো। তার হাসিটা আরও চওড়াও হলো। সে কিছু না বলে শুধু হাসতে লাগলো। শাহনাজ অবাক হয়ে বলল, হাসছিস কেন? তোর কি হাসি পাচ্ছে? তোর মতো একটা ফকিরের মুখে হাসি কি করে আসে? যা এখান থেকে চলে যা। তোর মুখ দেখতেও আমার ঘেন্না লাগে। আমার মুখ আছে, ইচ্ছা হয়ে যেতে হাসছি। আপনিও আমার সাথে হাসতে পারেন। আসেন দুজন একসাথে হাসি। থাম, তোর সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। তোর এই নোংরা আর ভিখারিগিরি দেখে আমার বমি আসছে। যা এখান থেকে, ভাগ, আর কোনো দিন আমার সামনে আসবি না। শাহনাজ আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে ফুঁসতে ফুঁসতে সে তার গাড়িতে গিয়ে বসলো। দরজা সজোরে বন্ধ করলো এবং তীব্র গতিতে গাড়ি চালিয়ে চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। হামিদ দাঁড়িয়ে রইল। তার চোখে এখনও সেই মুগ্ধতার রেশ, ঠোঁটে সেই রহস্যময় হাসি। সে কাদামাখা শরীরেই মুচকি হেসে নিজেকে বলল, যে করি হোক, এই মেয়েটাকে আমি জয় করব। তার রাগ, অহংকার আর মায়াবী চেহারা, ইস কত সুন্দর।
আসল ঘটনাটা হলো লন্ডনের দাপুটে বিজনেসম্যান হামিদুল খান তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। বিলাসবহুল গাড়িটা গ্রামের মেঠো পথে এসে অচল হয়ে পড়ায় এখন একটি পুরনো ভ্যান গাড়িতে করে দাদু বাড়ির দিকেই যাচ্ছিল। গ্রামের মেঠো পথের ধুলো, মাটির গন্ধ আর চারপাশে সবুজ যেন তার কাছে এক নতুন অভিজ্ঞতা। আরে মামু, একটু ধীরে চালাও না। হামিদুলের হালকা কথার সাথে সাথে ভ্যানটা একটা খাদের মতো গর্তে টালমাটাল হলো। ঠিক তখনই পেছনের কাঁচা রাস্তা ধরে তীব্র গতিতে একটি কালো রঙের ঝকঝকে এসইউভি এগিয়ে আসছিল। ভ্যান চালক লোকটা কোনো মতে ভ্যানটাকে ডান দিকে সরানোর চেষ্টা করলো, কিন্তু গাড়ির গতি এতটাই বেশি ছিল যে শাহনাজের গাড়ির বাম্পারের সাথে হামিদুলের ভ্যান গাড়ির পেছনের চাকা সজোরে ধাক্কা লাগলো। আরে বাপরে, এটা কি হয়ে গেল? বলেই ভ্যান চালক চিৎকার করে উঠল। ধাক্কাটা এতই তীব্র ছিল যে হামিদুল ডান দিকের বেড়া টপকে ছিটকে পড়ল পাশের কাদামাখা ধানের জমিতে। তার লন্ড্রি করা দামি সাদা শার্ট সব কিছুই মুহূর্তেই কাদায় মাখামাখি হয়ে গেল। কাদা আর ধান গাছের পাতা লেগে তার মুখমণ্ডলও প্রায় অপরিষ্কার। সে কোনো মতে উঠে দাঁড়ালো, কিন্তু কাদায় পা আটকে আবারও প্রায় পড়ে যাচ্ছিল, আর মোবাইল ফোনটা পড়েছিল একপাশে। গাড়ি থেকে বেরিয়ে এলো শাহনাজ, যেন এক অগ্নিমূর্তি। তার চোখের আগের আগুন ঝলসে উঠছিল। হামিদুলকে কাদামাখা নোংরা অবস্থায় দেখেই শাহনাজের চোখগুলো ঘৃণা আর বিরক্তির এক বিশাল ঝাঁপি নিয়ে কুচকে গিয়ে থাপ্পড় মেরে এতগুলো কথা শুনিয়ে চলে গেল। সন্ধ্যা নামছিল খানবাড়ির উঠোনে। দিন শেষে নরম আলোটুকু তখনও গাছের পাতায় আটকে ছিল। চারিদিকে একটা মিষ্টি গন্ধ। হঠাৎ সে শান্ত পরিবেশে কাদামাখা এক মূর্তি প্রবেশ করলো। তার পরনে দামি পোশাকে তখনও টাটকা কাদা লেগে, আর চুলগুলো এলোমেলো। বাড়ির সবাই অবাক হয়ে লোকটার দিকে তাকালো। কে এই লোক? কোথা থেকে এলো? বাড়ির ছোট সদস্যরা তো ভয়ে সিটিয়ে গেল। বাড়ির সবচেয়ে বয়স্ক ব্যক্তি দাদু, যিনি উঠোনে ইজি চেয়ারে বসে পান খাচ্ছিলেন, তিনি চশমার ফাঁক দিয়ে লোকটার দিকে তাকালেন। দাদু গম্ভীর মুখে প্রশ্ন করলেন, কে তুমি বাবা? কোথা থেকে এলে এভাবে? কোনো বিপদ? হামিদ কাদায় মাখা অবস্থায় হাসল। তার সেই হাসিটা এতটাই সরল ছিল যে পরিবেশের সব অস্বাভাবিকতা যেন এক মুহূর্তে কেটে গেল। দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার হামিদ। দাদুর চোখে প্রথমে বিস্ময়, তারপর আনন্দের ঝলক। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। হামিদ? আমার হামিদ? কিন্তু তোর এ কি অবস্থা? কে রে দাদাভাই? দাদু ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে এক ধরনের আনন্দের ঢেউ। কাদা মেখে ভূত হয়ে গেছিস, মুখটা ধো আগে। হামিদ দাদুর কথা শুনে কলকাতার দিকে এগিয়ে গেল। বালতির পানি তুলে সাবান দিয়ে ভালো করে মুখ ধুলো। কাদা ধুয়ে যেতেই তার উজ্জ্বল শ্যামলা চেহারাটা বেরিয়ে এলো, আর চোখে মুখে সে পরিচিত দুষ্টু হাসি। মুখ ধুয়ে ফিরে এসে সে আবারও হাসি মুখে দাদুর সামনে দাঁড়ালো। এবার চিনতে পারছো দাদু? দাদু আর দাদি দুজনেই এক মুহূর্তে হামিদকে চিনতে পারলেন। তাদের চোখে তখন জল চিকচিক করছে। দাদি দ্রুত পায়ে এগিয়ে এসে হামিদকে বুকে জড়িয়ে নিলেন। আমার মানিক, আমার হামিদ, কতদিন পর এলি। আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আমাদের ভুলে গেছিস। সেই ছোটবেলা গিয়েছিলে, আর এখন কত বড় হয়ে গেছিস। তার চোখের জল হামিদের কাদামাখা জামায় মিশে গেল। দাদুও হামিদকে জড়িয়ে ধরলেন। আয় ভেতরে আয়, তোর জন্য কত ভালো ভালো খাবার রান্না করেছি, আর তোর এ কি অবস্থা? কাদামাটি মেখে এলি কেন? দেখে মনে হচ্ছে লন্ডন থেকে নয়, সোজা জমিতে চাষ করে আসছিস। পরিবারের অন্যান্য সদস্যরাও ছুটে এলো। দাদু দাদি ভিতরে চলে গেলেন। হামিদের চাচাতো বোন নীলা মাত্র কলেজ থেকে আসলো। তার গলা শুনে ঘুরে তাকালো হামিদ। সেও হামিদকে দেখে অবাক হয়ে গেল। নীলা হাসতে হাসতে বলল, ভাইয়া, তুই কখন এলি? আরে নীলাজে, কি খবর? কেমন আছিস? অনেকদিন পর দেখা হলো, তাই না? লন্ডন থেকে আসার পর ভাবছিলাম তুই নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু দেখছি এখনও সেই ছোটোবেলার মতোই রয়েছিস। নীলা হাসি মুখে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? আর এমন দশা কেন তোর? লন্ডন থেকে আসছিস নাকি কোনো পুকুর থেকে গোসল করে আসছিস? তোকে তো চেনাই যাচ্ছে না। লন্ডনের টপ বিজনেসম্যান আর এখন একটা কাদামাখা ভূত। হামিদুল চোখ টিপে হাসল। লন্ডনের টপ বিজনেসম্যানদেরও মাঝে মাঝে গ্রামে এসে
বুথ হতে হয় নীলা। বিশ্বাস কর, এই কাদের গন্ধটাও লন্ডনের কোনো পারফিউমের চেয়ে কম নয়। তবে আমার এই অবস্থার কারণ হলো আসার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাই একটু নোংরা হয়ে গেছে। তবে এই নোংরা হওয়ার গল্পটা খুবই রোমাঞ্চকর, বিশ্বাস কর। নীলা হালকা হেসে আর অবাক হয়ে বলল, অ্যাক্সিডেন্ট? কি অ্যাক্সিডেন্ট? কোনো মেয়ের পিছনে ছুটছিলি নাকি? তোর এই হাসি দেখে আমার কেমন সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই তুই কোনো দুষ্টুমি করছিস। হামিদ মৃদু হেসে নীলার কানের কাছে ফিসফিস করে বলল। তোকে পরে বলবো। নীলা হামিদের মুখের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসল। সে বুঝতে পারল হামিদ নিশ্চয়ই কোনো মজার খেলায় মেতে উঠেছে। ছোটবেলায় হামিদ এমন অনেক কাণ্ড করত যা সবসময় নতুন কিছু এনে দিত। নীলাও ছোটবেলায় সেই দিনের কথা মনে করে হেসে উঠল। আরে বাবা, তুই তো সেই ছোটবেলা থেকেই দুষ্টু ছিলি। এখন বড় হয়ে লন্ডনে গিয়েও কি দুষ্টুমি ছাড়িসনি? তোর এই দুষ্টুমি দেখে মনে হচ্ছে এবার একটা বড় ধরনের কাণ্ড বাঁধাবি। সেটা তোকে পরে বলবো, এখন চল ভিতরে যাই, অনেক খিদা পেয়েছে। আর তোকে আমার এই নোংরা হওয়ার পেছনের গল্পটা বলতেই হবে। বিশ্বাস কর, খুব ইন্টারেস্টিং একটা গল্প। ঘর থেকে দাদু এসে হামিদকে টেনে নিয়ে ভেতরে গেলেন। আয়, ভেতরে এসে বস, সব বল। কেমন আছিস? ব্যবসা কেমন চলছে? তোর বাবা মা কেমন আছে? সবাই হামিদকে ঘিরে ধরে বসল। হামিদ তার লন্ডনের গল্প বলতে শুরু করলো। আমার গাড়িটা গ্রামের রাস্তায় খারাপ হয়ে গেল দাদু, তাই বাধ্য হয়ে আমি ভ্যান নিয়ে আসলাম। ভাবলাম গ্রামে যখন এসেছি ভ্যানের মজাই বা মিস করি কীভাবে। আর তারপর জানো, একটা দুর্ঘটনা ঘটলো। দাদি অবাক হয়ে বললেন, দুর্ঘটনা? কি হয়েছে রে হামিদ? হামিদ হাসল। তেমন কিছু না দাদি, একটা গাড়ি এসে ধাক্কা দিল আর আমি কাদায় পড়ে গেলাম। কিন্তু তা দেখে নতুন একটা অভিজ্ঞতা হলো তো। নীলা হাসতে হাসতে বলল। ভাইয়া, বলিস কি? কোনো মেয়ে ছিল নাকি? হামিদ নীলার দিকে এক ঝলক তাকালো। তার চোখে তখন শাহনাজের সেই রাগী মুখটা ভাসছিল। নীলা, তুই বড্ড বেশি দুষ্ট হয়েছিস। চল আমরা সব বাদ দিয়ে আমাদের পুরোনো দিনের খেলার গল্প করি। মনে আছে ছোটোবেলায় আমরা পুকুরে ডুব দিতাম আর দাদি আমাদের বকা দিত? নীলা উচ্ছ্বাসিত হয়ে বলল, হ্যাঁ মনে আছে। আর মনে আছে ভাইয়া, তুই একবার দাদুর চশমা লুকিয়ে ফেলেছিলি আর দাদু তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিল। তারা পুরনো দিনের মজার মজার গল্পে মেতে উঠল। হামিদ তার লন্ডন জীবনের গল্প বলল, কিভাবে সে বাবার ব্যবসা সামলায়, লন্ডনের উঁচু উঁচু দালান আর সেখানকার ব্যস্ত জীবন। কিন্তু তার কথায় ছিল না কোনো অহংকার, বরং এক ধরনের সারল্য। সবাই মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। পরের দিন সকাল। গ্রামে হাট তখনও সম্পূর্ণ জমে ওঠেনি। টাটকা সবজি, মাছ আর নানা রকম জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সূর্যের আলো সবে মাত্র হাটের ওপরে এসে পড়েছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এক পরিচিত গ্রামের গন্ধ। হামিদ সেই হাটে এসেছিল কিছু জিনিস কিনতে। সে এক মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে জিলিপি দেখছিল আর মনে মনে শাহনাজের কথা ভাবছিল। কালকে সেই থাপ্পড় আর রাগী মুখটা যেন তার মাথা থেকে বের হচ্ছিল না। হঠাৎ করেই তার চোখ পড়ল হাটের এক কোণে। শাহনাজ, তার পরনে ছিল একটা সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু তাতেও তাকে অসাধারণ লাগছিল। সে তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল, আর তার হাসি শুনে যেন পুরো হাতটাই আলোকিত হয়ে উঠছিল। হামিদ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মন যেন তাকে শাহনাজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হামিদ মনে মনে বলল, এই মেয়ে এখানে কী করছে? কালকে যা করছিল তার প্রতিশোধ তো নিতেই হবে, তবে আমার প্রতিশোধটা একটু অন্যরকম হবে। হামিদ ইচ্ছে করে শাহনাজের কাছাকাছি গেল। সে এমনভাবে হাঁটছিল যেন সে শাহনাজকে দেখতেই পায়নি। শাহনাজ তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে হঠাৎ পেছনে ঘুরে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই ঘটে গেল এক ঘটনা। শাহনাজ পেছন ঘুরতেই হামিদের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগলো। দুজনেই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। হামিদ তার হাত দিয়ে শাহনাজের কোমর ধরে ফেলল, আর শাহনাজ ছিটকে না পড়ে তার ওপরে গিয়েই পড়ল। পড়ে গিয়েই তাদের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে গেল। মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত এবং ছিল যে হাটের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। তাদের চোখাচোখি হলো, শাহনাজের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল, আর হামিদের মুখে সেই পরিচিত দুষ্টু হাসি। শাহনাজ সাথে সাথে রেগে আগুন হয়ে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো। তার মুখ তখনও লাল হয়ে আছে। সে হামিদকে সজোরে একটা চড় মারল। চড়টা এতটাই জোরে লেগেছিল যে হাটের 2-4 লোকও তাদের দিকে ফিরে তাকালো। শাহনাজ তার কণ্ঠস্বর উঁচিয়ে বলল, কি ভাবছিস নিজেকে? অসভ্য, ইতর কোথাকার, গায়ে পড়া বদমাস।
তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। লজ্জা করে না তোর? বারবার আমার সামনে আসিস কেন? তোর মতো একটা নোংরা লোকের সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? হামিদ গালে হাত দিয়ে ব্যথার ভান করলো। তার চোখে মুখে তখনও হাসি লেগেছিল। ভাগ্যিস মাটিতে পড়ে গেলাম, না হলে তোমার এই নরম হাতের ছোঁয়া পেতাম না। শাহনাজ যেন আরও অবাক হলো। তোর লজ্জা নেই? আমি তোকে থাপ্পড় মারলাম আর তুই রসিকতা করছিস? রসিকতা? একদম না। এটা তো আমার জন্য একটা আশীর্বাদ। তোমার মতো সুন্দরী মেয়ের হাতের থাপ্পড় কে না পেতে চায়? তোর মতো নোংরা গরিব লোকের সঙ্গে কথা বলতো আমার ঘৃণা করছে। শাহনাজ রাগ সামলাতে না পেরে বলল, তোর মতো অসভ্য লোক আমি জীবনও দেখিনি। তুই কি মনে করিস এই সামান্য ধাক্কাধাক্কি করে আমার মন জয় করতে পারবি? হাহ, ভুল ভাবছিস। আমি শাহানাজ আর তুই একটা রাস্তার ফকির। হামিদ মুচকি হেসে বলল, রাস্তার ফকির বলো? হ্যাঁ, এখন তো আমি ফকিরই, কিন্তু এই ফকিরের ভালোবাসা যে একবার পায় সে আর পৃথিবীর কোনো সম্পদ চায় না। তোর মতো লোককে ভালোবেসে আমি জাহান্নামে যাব। যাবেই তো। মানুষের সাথে এমন ব্যবহার করলে তো জাহান্নামে যাবে, তুমি জানো না? মানুষকে কষ্ট দিতে নেই, এটা হাদিসে বলা আছে। দূর হ আমার সামনে থেকে। তোর ছায়া মারা তো আমার ঘেন্না করছে। শাহনাজ রাগে ফুঁসতে ফুঁসতে তার বান্ধবীদের দিকে গেল, আর হামিদ হাটের মাঝখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিল। সে মনে মনে আরও বেশি করে শাহনাজের প্রেমে পড়ে গেল। তার মনে হচ্ছিল এই মেয়েটিই তার জীবনের একমাত্র লক্ষ্য। সন্ধ্যা নেমে এসেছে খানবাড়ির উঠোনে। উঠোনের একপাশে জ্বলছে উজ্জ্বল হ্যালোজেন বাতি, তার আলোয় ভেসে যাচ্ছে বৈঠকখানা। ভেতর থেকে ভেসে আসছিল হাসি আর গল্পের শব্দ। শাহনাজ তার প্রিয় বান্ধবী নীলার, যে কিনা হামিদের চাচাতো বোন, তার সাথে দেখা করতে এসেছে। শাহনাজ তার স্বভাব সুলভ ঝলমলে পোশাকে বৈঠকখানার আরামদায়ক সোফায় বসে নীলার সাথে গল্প করছিল। শাহনাজ বিরক্তি নিয়ে বলল, আর বলিস না নীলা, পরশুদিন সকালে কি যে একটা ঘটনা ঘটলো, মেজাজটাই খারাপ হয়ে গেল। তার চোখে মুখে তখনও সকালের ঘটনার রেশ। ওই গ্রামের রাস্তা গাড়ি চালাতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আর কিছু জঙ্গলি লোক আছে না, যারা রাস্তায় এমনভাবে চলে যেন রাস্তাটা তাদের বাপের জমির। শাহনাজ আজকের ঘটনার কথা বলল না। নীলা কৌতূহলী চোখে শাহনাজের দিকে তাকালো। কি হয়েছে রে? এত রেগে আছিস কেন? তোর এই মুখটা তো মেকআপের থেকেও সুন্দর দেখাচ্ছে, কিন্তু রাগলে একদম রাক্ষসী মনে হয়। থাম তুই, সব কিছুতেই মজা। শোন না, ওই দিন আমার গাড়ির সামনে একটা ঝং ধরা ভ্যান এসে পড়লো, আর যে লোকটা চালাচ্ছিল আর তার প্যাসেঞ্জার, সে তো একেবারে ভূত, কাদা মাখা নোংরা, কি এক জাতা অবস্থা। আমি তোকে কি বলবো, আমি ওকে একটা থাপ্পড় মেরেছি আর সে কি না হাসছিল। তুই তো জানিস আমার রাগ সম্পর্কে। শাহনাজ তার হাতের ভঙ্গি করে বোঝাতে চাইল তার রাগ কতটা ছিল। নীলা তার হাসি চাপার চেষ্টা করলো। থাপ্পড় মেরেছিস? বলিস কি রে? তুই তো দিন দিন আরো পাগলি হয়ে যাচ্ছিস। লোকটা কি কিছু বললো না? আর কি বলবে, ওর মুখে তো কথাই নেই, শুধু ফ্যাল ফ্যাল করে হাসছিল। আমি তো ভেবেছি কোথাকার কোন গাইয়া হবে, তাই ওকে বললাম তোর মতো গরিবের সারা জীবনের রোজগারতেও আমার গাড়ির একটা পার্টস কোনোভাবেই কেনা যাবে না। ভাবছিস কি লজ্জা রে বাবা, ওর মতো লোককে আমি তো জীবনে দেখিইনি। কোনো কাজ নেই, শুধু মানুষের পথ আটকে দাঁড়াবে। ঠিক তখনই হাসি মুখে হামিদ সেখানে প্রবেশ করলো। তার পরনে তখনও সেই সাধারণ পোশাক, কিন্তু সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। তাকে দেখে শাহনাজ চমকে উঠল। তার চোখে তখনও সেদিনের আর আজকে সে অপরিচিত মুখটা ভাসছিল। শাহনাজ ফিসফিস করে নীলাকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটা কে রে নীলা, এখানে কি করছে? হামিদ শাহনাজের দিকে তাকালো। তার মুখে সেই পরিচিত দুষ্টু হাসিটা আবারও ফিরে এলো। আরে এ তো। নীলা কিছু বলতে যাবে, ঠিক তখনই হামিদ নীলার দিকে চোখের ইশারা করে তাকে থামিয়ে দিল। নীলা তার ভাইয়ের ইশারা বুঝতে পারলো এবং মুচকে হাসলো। হামিদ শাহনাজের দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে বলল, আমি এই বাড়ির নতুন কাজের লোক, আমার নাম হামিদুল। আপনারা বসুন, আমি আপনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসি। তার কণ্ঠস্বরে ছিল এক ধরনের বিনয়, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত চকমক। নীলা এটা শুনে তো অবাক। শাহনাজ হামিদের কথা শুনে আরও অবাক হলো। তার ভ্রু কুঁচকে গেল। কাজের লোক? ও আচ্ছা, এই গ্রামে তোদের মতো কাজের লোকই বেশি দেখা যায়।
সে মনে মনে ভাবল, যাক বাবা, এই লোকটা সত্যি একটা কাজের লোক। আমার গাড়ির ক্ষতিপূরণ কি করে দিবে কে জানে, হয়তো বেচারা জানেও না ক্ষতিপূরণ কি জিনিস। নীলা হামিদের ইশারা বুঝতে পেরেছিল এবং তার মুখে সেই চাপা হাসিটা ফুটে উঠেছিল। সে জানতো হামিদ কী খেলা খেলতে চাইছে। নীলা বলল, হ্যাঁ রে শাহনাজ, হামিদ তো আমাদের বাড়িতে নতুন এসেছে, খুব ভালো ছেলে, সব কিছুতেই সাহায্য করে। ও ভালো ভালো। শাহনাজ এমনভাবে বলল যেন সে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তা হামিদুর, তুই কি করছিস এ বাড়িতে? ঝাড়ু দেস না পানি তুলিস? হামিদ হাসি মুখে শাহনাজের দিকে তাকিয়ে বলল, আপা, এই বাড়িতে যা কাজ করতে বলেন আমি সবই করি। ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না বাজার সব। আমি এই বাড়ির সব কাজ করি। আপনার যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। শাহনাজ বাঁকা হাসি হাসল। ও তাই বুঝি, তাহলে তো ভালোই হলো। আমার তো মাঝে মাঝে কাজের লোক দরকার হয়, তোর মতো গ্রামের লোকদের তো খুব একটা খরচ লাগে না, তাই না? নীলা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো। আচ্ছা শাহনাজ, তোর নতুন ফ্যাশন ডিজাইন কোর্সের কি খবর? কেমন চলছে তোর ডিজাইন শেখা? তোর তো স্বপ্ন ছিল নামকরা ফ্যাশন ডিজাইনার হওয়ার, তাই না? শাহনাজ হামিদের দিক থেকে চোখ সরিয়ে নীলার দিকে ফিরল। হ্যাঁ রে, খুব ভালো চলছে। জানিস, লন্ডনে তো অনেক নাম করা ফ্যাশন ডিজাইনার আছে। আমার স্বপ্ন একদিন আমিও তাদের মতো হব, লন্ডনে গিয়ে একটা বুটিক খুলবো। হামিদ তাদের কথা শুনছিল। শাহনাজের লন্ডনে যাওয়ার স্বপ্ন শুনে তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে বুঝল শাহনাজকে তার নিজের জালেই আটকাতে হবে। হামিদ বলল, লন্ডন তো অনেক বড় জায়গা, ওখানে সব ধরনের মানুষই থাকে। তবে হ্যাঁ, ফ্যাশন ডিজাইন ওখানে খুব জনপ্রিয়। শাহনাজ হাসল। তুই কি বুঝবি লন্ডন সম্পর্কে? তোর মতো ওই গ্রাম আর হাটের বাহিরে কোনোদিন পা পড়েনি। শোন নীলা, সেই দিন আমাদের প্রফেসর বলেছিল যারা লন্ডন থেকে আসছে তাদের নাকি ফ্যাশন সেন্সটা দারুণ হয়। আমার তো ইচ্ছে লন্ডনের কোনো বড় ফ্যাশন হাউসে কাজ করব। নীলা হামিদের দিকে এক ঝলক তাকালো, তারপর শাহনাজের দিকে ফিরে বলল, হ্যাঁ রে, তোর তো স্বপ্নটাই খুব বড়, আমি তো তোর জন্য খুব খুশি। হামিদ তাদের জন্য ট্রেতে করে শরবত আর বিস্কিট নিয়ে এলো। সে শাহনাজের সামনে ট্রেটা ধরল। হামিদ বলল, তার চোখে দুষ্টুমি, এই নিন আপা, আপনাদের জন্য শরবত, গরমে শরীর ঠান্ডা হবে। শাহনাজ বিরক্ত চোখে শরবতের গ্লাসটা নিল। আহ, তুই এত কাছে আসছিস কেন? তোর গায়ে তো এখনো সেই কাদার গন্ধ। সে নাক কুচকে বলল, কাদা তো ধুয়ে ফেলেছি আপা, গন্ধটা হয়তো মনের ভিতর থেকে আসছে। আপনার হয়তো মনে হচ্ছে আমি এখনো কাদা মাখা। নীল শাহনাজ এই কথা শুনে অবাক হলো। শাহনাজও চমকে উঠল। লোকটা কি তাকে ঠাট্টা করছে? সে হামিদের চোখের দিকে তাকালো। হামিদের চোখে কোনো কৌতুক ছিল না, বরং একটা অদ্ভুত শান্ত ভাব ছিল। শাহনাজ বলল, যা, তুই এখান থেকে যা, আর কিচ্ছু লাগবে না, নীলার সাথে কথা বলি। হামিদ হাসলো এবং সেখান থেকে চলে গেল। নীলা হামিদের চলে যাওয়া দেখে মুচকি হাসলো। সে ভাবছে নিশ্চয়ই এখানে কিছু একটা ঝামেলা আছে। শাহনাজ কিন্তু নীলার হাসির কারণ বুঝতে পারল না। শাহনাজ জিজ্ঞেস করলো, কী রে নীলা, তুই হাসছিস কেন? আর ওই কাজের লোকটা এত বকবক করে কেন? আমি তো ওকে দু কথা শুনিয়েও দিতে চেয়েছিলাম। নীলা বলল, আরে বাদ দে তোর কথা, তুই বল তোর বাবার সাথে তোর কি কথা হলো? তিনি কি তোর লন্ডন যাওয়ার ব্যাপারে রাজি হলেন? তারা আবারও গল্পে মেতে উঠল। কিছুক্ষণ পর শাহনাজ চলে যায়। রাত নেমে এলো। খানবাড়ির সব আলো নিভে গেছে, শুধু হামিদের ঘরের আলো জ্বলছে। হামিদ তার বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। নীলা এসে দরজায় দাঁড়ালো। নীলা হাসতে হাসতে ঘরে ঢুকলো। ভাইয়া, তুই কি শুরু করেছিস? তার চোখে মুখে ছিল কৌতুক আর আনন্দ। লন্ডনের টপ বিজনেসম্যান এখানে এসে কাজের লোক সেজেছিস? তুই পারিসও বটে। শাহনাজ তোকে নিয়ে কি কি বললো, আর তুই কি কিছুই বললি না কেন? আর আমাকে কিছু বলতে না দিয়ে তুই চাকর হিসেবে পরিচয় দিলি কেন? আরে এই সেই মেয়ে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি, শাহনাজের সাথে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও মাই গড! কিন্তু ভাইয়া, ও যে এসব বললো। আমি জানি নীলা, আর সেটাই তো মজা। ওকে আমি আমার আসল পরিচয় জানাতে চাই না, অন্তত এখনই না। তুই প্লিজ তাকে আমার আসল পরিচয়ের বিষয়ে কিছু বলিস না। নীলা বিছানায় হামিদের পাশে বসলো। কিন্তু কেন ভাইয়া? তুই এত বড় লোক, এত প্রতিষ্ঠিত,
আর শাহনাজ তোকে খ্যাত ফকির কাজের লোক বলছে, তোর অপমান হচ্ছে না? অপমান? আমার কাছে একটা অপমান না নিলাম, এটা একটা চ্যালেঞ্জ। আমি দেখতে চাই আমার এই ফকির রূপটাকে ও কতটা ঘৃণা করে, আর যখন ও আমার আসল পরিচয় জানবে তখন ওর প্রতিক্রিয়াটা কি হবে সেটা দেখতে চাই আমি। তুই তো দেখছি পুরো নাটকের পরিচালক হয়ে গেছিস। কিন্তু ভাইয়া, তুই কেন ওকে পছন্দ করলি? ও তোকে এত অপমান করলো, থাপ্পড় মারলো, আর তুই ওরই প্রেমে পড়লি? হামিদ ল্যাপটপ বন্ধ করে নীলার দিকে ফিরল। তার চোখে তখন এক গভীর দৃষ্টি। ওই যে ওর তেজ, ওর আত্মবিশ্বাস, ওর রাগের মধ্যে একটা আকর্ষণ আছে। ওর মতো মেয়ে আমি লন্ডনেও দেখিনি। প্রথম দেখাতেই আমার ওকে ভালো লেগেছে। আর ওর সেই থাপ্পড়, সেটা তো আমার জন্য একটা ভালোবাসার উপহার। নীলা অবাক হয়ে হামিদের কথা শুনল। তুই তো সত্যি পাগলা হয়ে গেছিস ভাইয়া। কিন্তু তুই কি বললি যে আমি যেন ওকে তোর আসল পরিচয় না বলি? হ্যাঁ, এটাই আমার প্ল্যান। আমি চাই ও আমাকে আমার এই সাধারণ রূপে দেখো। আমি ওকে বোঝাতে চাই সত্যিকারের ভালোবাসা পোশাক বা ব্যাংক ব্যালেন্স দেখে হয় না। তাকে আমি এখন আমার জীবনসঙ্গিনী করতে চাই। তুই নিশ্চিত ভাইয়া? শাহনাজ যখন সত্যিটা জানবে তখন তোকে বিশ্বাসই করবে না। ও তোকে আরো বেশি করে ঘৃণা করবে। ঘৃণা করবে? ঘৃণা থেকে ভালোবাসা জন্মায় নিলা। আমি জানি ও আমাকে ভালোবাসবে। আর এই নাটকটা তো ওর জন্য আরও বেশি মজাদার হবে, তাই না? তুই শুধু আমাকে সাহায্য করিস, ওকে কোনোভাবেই আমার আসল পরিচয়টা জানাবি না। নীলা হাসতে হাসতে বলল, ঠিক আছে ভাইয়া, তোর প্ল্যান সফল হোক, আমি তোকে সাহায্য করব। কিন্তু তুই আমার থেকে লুকিয়ে কিছু করিস না। আমি জানি তুই খুব দুষ্টু। হামিদ নীলাকে জড়িয়ে ধরল। তুই আমার সেরা কাজে নিলা, তোর সাহায্য ছাড়া আমার এই মিশন সফল হবে না। নীলা হামিদকে নিয়ে হাসাহাসি করলো। তারা দুজনেই মিলে শাহনাজকে বোকা বানানোর এই মজার নাটকীয়তা উপভোগ করতে লাগলো। 2 দিন পর দুপুরের পর থেকে গ্রামের মেলা জমতে শুরু করেছে। নানা ধরনের লোকজনের ভিড়, খেলনার দোকান, জিলিপি আর মিষ্টির সুবাস, সব মিলিয়ে এক উৎসবের আমেজ। বাচ্চারা বেলুন হাতে ছোটাছুটি করছে, আর বড়রা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। এই ভিড়ের মধ্যেই হামিদ চোখে চোখে শাহনাজকে খুঁজছিল। তার পরনে ছিল একটি সাদামাটা শার্ট আর জিন্স, যেন গ্রামের একজন সাধারণ যুবক। তার চোখে ছিল এক ধরনের চঞ্চলতা, আর মুখে সেই পরিচিত দুষ্টুমি ভরা হাসি। হঠাৎ করে শাহনাজকে দেখা গেল। সে তার বান্ধবীদের সাথে মেলা ঘুরছিল। তাদের হাসি ঠাট্টা শব্দে মিঠো হাওয়ায় ভেসে আসছিল। আচ্ছা, আমাকে এখানে রেখে একা একা ঘোরাঘুরি, তাই না? দাঁড়াও, আমি আসছি তোমাকে জ্বালানোর জন্য। শাহনাজের পরনে একটি ঝলমলে সালোয়ার কামিজ, যা তাকে এই ভিড়ের মধ্যেও আলাদা করে তুলেছে। তার চোখে মুখে ছিল সে পুরনো আত্মবিশ্বাস, আর তার প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের অহংকার ফুটে উঠেছে। হামিদ শাহনাজকে দেখতে পেয়েই তার পিছু নিল। সে তার কাছাকাছি যাওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। শাহনাজ তার বান্ধবীদের সাথে একটি চুড়ির দোকানে এসে দাঁড়ালো। সে বিভিন্ন রঙের চুড়ি দেখতে ব্যস্ত ছিল। হামিদ এই সুযোগটাকে কাজে লাগালো। সে সাবধানে শাহনাজের কাছে এগিয়ে গেল। তার হাতে ছিল একটা গোলাপ ফুল, যা সে মেলায় আসার পথে কিনেছিল। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর ভালোবাসা আর আত্মবিশ্বাস। হামিদ শাহনাজের ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসলো। মেলায় আসা লোকজন তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। শাহনাজ প্রথমটাই বুঝতে পারলো না কি হচ্ছে। সে চুরি দেখা থামিয়ে মাথা তুলে তাকালো। হামিদকে এইভাবে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে সে প্রথমে অবাক হলো। তারপর তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। তার বান্ধবীরাও ফিসফিস করতে শুরু করলো। হামিদ গোলাপ ফুলটা শাহনাজের দিকে এগিয়ে ধরে গভীর আবেগ দিয়ে বলল, শাহনাজ, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? তার কণ্ঠস্বর যেন মিঠো হাওয়ায় মিশে যাচ্ছিল। তার চোখে ছিল এক ধরনের আকুতি, যা শাহনাজ এর আগে কখনো দেখেনি। শাহনাজ হামিদের এই কাণ্ড দেখে যেন আকাশ থেকে পড়ল। মেলায় উপস্থিত সব চোখ তখন তাদের দিকে। শাহনাজের মুখ রাগে লাল হয়ে উঠল। সে দ্রুত উঠে দাঁড়ালো, যেন হামিদের উপস্থিতি তার গা ঘিনঘিন করাচ্ছে। তার চোখ থেকে তখন আগুন ঝরছিল। ছি, তোর মতো একটা কাছের লোকের এত বড় সাহস! তুই আমাকে প্রপোজ করিস? শাহনাজ এমনভাবে বলল যেন সে একটা নোংরা জিনিস দেখছে। তার কণ্ঠস্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে মেলার কোলাহলকেও ছাপিয়ে গেল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আয়নায় নিজের মুখ দেখেছিস কোনো দিন? তোর মতো একটা ফকিরের কি না কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার? হামিদ মুখ নিচু করে নিল। সে মনে মনে হাসলো। শাহনাজের এই রাগ, এই অপমান যেন তার কাছে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। সে জানতো এই রাগই একদিন ভালোবাসায় রূপান্তরিত হবে। তুই আমাকে কি ভাবছিস?
তোর মতো একটা পথের ভিখারি যার নিজের কোনো পরিচয় নেই, সে কি না আমার মতো একজন মানুষের সামনে হাঁটু গেড়ে বসে, তোর লজ্জা নেই গেও ভূত কোথাকার? শাহনাজ তার হাত দিয়ে মুখের ওপর বাতাস করতে লাগলো, যেন হামিদের উপস্থিতি তাকে দম বন্ধ করে দিচ্ছে। তোর মতো লোকের ভালোবাসার স্বপ্ন দেখাও পাপ। তুই জানিস আমি কে? আমি এই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। আর তুই কে? তুই খান বাড়ির একজন সাধারণ চাকর, আর তোর কোনো যোগ্যতা নেই। হামিদ শাহনাজের কথা শুনছিল, কিন্তু তার চোখে মুখে কোনো হতাশা ছিল না, বরং এক ধরনের দৃঢ়তা ছিল। হামিদ শান্তভাবে বলল, শাহনাজ, আমি জানি আমি কে আর তুমি কে, সেটাও আমি জানি। কিন্তু ভালোবাসা কোনো পরিচয় দেখে হয় না, ভালোবাসা মন দেখে হয়। শাহনাজ একরকম চিৎকার করে বলল, আহ থাম তুই। তোর ভালোবাসার গল্প শুনতে আমি রাজি নই। তোর মতো নোংরা লোকের মুখে ভালোবাসার কথা শুনতেও আমার ঘেন্না করছে। দূর হ আমার সামনে থেকে, এখন এই মুহূর্ত থেকে চলে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেলায় উপস্থিত লোকজনের ফিসফিসানি শুরু হলো। অনেকে হাসছিল, অনেকে কৌতূহলী চোখে দেখছিল। শাহনাজের বান্ধবীরাও একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল। শাহনাজ আরও উত্তেজিত হয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার পেছনে লাগার? তুই কি মনে করেছিস এই নাটক করে আমার মন জয় করতে পারবে? আমি শাহনাজ, আর আমার মন জয় করা তোর মতো একটা ফকিরের কাজ নয়। তুই জানিস আমার বাবাকে? তিনি এই এলাকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। আমি জানি তোমার বাবাকে শাহনাজ, আর আমি এটাও জানি তুমি একদিন আমাকে ভালোবাসবেই, কারণ আমার ভালোবাসাটা কোনো শর্তের উপর দাঁড়িয়ে নেই। তোর শর্তহীন ভালোবাসার গল্প শুনতে আমি রাজি নই। তোর চেহারা দেখলে আমার বমি আসে। তুই কি সত্যি একটা মানুষ নাকি অন্য কিছু? এত অপমান করার পরও তুই আমার পেছনে পড়ে আছিস। এতদিনে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া দরকার ছিল তোর। হামিদ শাহনাজের এই চরম অপমানজনক কথা শুনেও তার চোখে কোনো পরিবর্তন এলো না। সে শুধু শাহনাজের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ধরনের দৃঢ় প্রতিজ্ঞা। সে মনে মনে পণ করল, শাহনাজের এই অপমান সে ভালোবাসায় ফিরিয়ে দেবে। এই অবজ্ঞা, এই ঘৃণা একদিন ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হবে। হামিদ ধীর কণ্ঠে বলল, আমি যাব শাহনাজ, কিন্তু আমি আবার আসব। তোমাকে বোঝাতে আসবো যে আমার ভালোবাসা কত গভীর, আর তুমি তখন আমাকেই ভালোবাসবে, এই হামিদকেই ভালোবাসবে। আরেকটা কথা মনে রেখো, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। তার ভালোবাসার মানুষের কাছে তার প্রিয় মানুষের অপমান, অবহেলা তার কাছে কিছুই না। আমি আবার আসবো, অপেক্ষায় থাকো। শাহনাজ বিরক্তিতে চোখ বন্ধ করল। তোর মতো একটা পাগল আমি জীবনও দেখিনি। তোর মতো লোকের মুখ দেখতেও আমার ঘেন্না করে। দূর হ। হামিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গোলাপ ফুলটা তখনও তার হাতে। সে শাহনাজের দিকে শেষবারের মতো তাকালো। তার মুখে সেই মিষ্টি হাসি। তারপর সে ভিড়ের মধ্যে মিশে গেল, শাহনাজকে তার রাগের মধ্যে একা ফেলে রেখে। মেলা শেষে রাত তখন গভীর। খানবাড়ির সব আলো নিভে গেছে। চারপাশে এক গভীর নিস্তব্ধতা। শুধু হামিদের ঘরের জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে। হামিদ তার বিছানায় বসে একা একা শাহনাজের কথা ভাবছে। মেলার এই অপমানজনক দৃশ্যটা তার চোখের সামনে বারবার ভাসছিল। শাহনাজের প্রতিটি কথা, প্রতিটি কটাক্ষ যেন তার কানে বাজছিল। ছি, তোর মতো একটা কাজের লোকের এত বড় সাহস! তুই আমাকে প্রপোজ করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আয়নায় নিজের মুখ দেখেছিস কোনো দিন? শাহনাজের সেই কণ্ঠস্বর তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। হামিদ তার হাতে থাকা মোবাইলে শাহনাজের ছবিটার দিকে তাকালো। ছবিটি সে লুকিয়ে তুলেছিল। ছবিতে শাহনাজের মুখে সেই অহংকার ভরা হাসি। হামিদের মনে শাহনাজের প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। তার মন যেন শাহনাজের কঠোর মনোভাব সত্ত্বেও তার প্রতি আরও বেশি করে ঝুঁকে পড়ছিল। হামিদ মনে মনে বলল, তুমি আমাকে যত অপমানই করো না কেন শাহনাজ, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি আমার ভালোবাসা বুঝো আর না বুঝো, আমি তোমাকে ভালোবাসবই। তুমি আমার কাছে শুধু একটা জেদ নও, তুমি আমার কাছে আমার স্বপ্ন। সে বিছানা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলোয় গাছপালাগুলো কেমন যেন রহস্যময় লাগছিল। হামিদ তার হাত মুঠো করলো। সে প্রতিজ্ঞা করলো, যেভাবেই হোক শাহনাজের মন সে জয় করবেই। তার কাছে শাহনাজের অপমান এবং রাগকে তার ভালোবাসা পাওয়ার অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছিল। সে নিজেকে বোঝালো এই চ্যালেঞ্জটা তাকে জিততেই হবে। হামিদ ফিসফিস করে বলল, যেন চাঁদকে সাক্ষী রেখে সে তার প্রতিজ্ঞা করছে। শাহনাজ, আমি জানি তুমি আমাকে ভালোবাসবে। আমার এই ভালোবাসা একদিন তোমার অহংকার ভেঙে দেবে। আমি জানি আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করব,
আর সেদিন তুমি আমার কাছে নিজেই আসবে আমাকে ভালোবাসার কথা বলতে। তার মনে হচ্ছিল এই গ্রামের মেলা, এই ধানের জমি, এই কাদা সব কিছুই যেন এক পরীক্ষার অংশ। আর এই পরীক্ষা সে পাশ করবেই। তার লন্ডনের বিলাসবহুল জীবন, তার বিশাল ব্যবসা, সব কিছুই তার কাছে গৌণ মনে হচ্ছিল এই মুহূর্তে। তার কাছে একমাত্র লক্ষ্য ছিল শাহনাজের ভালোবাসা অর্জন করা। এদিকে শাহনাজ তার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, তার চোখে মেলার দৃশ্যটা ভেসে উঠছে। ছেলেটা কি পাগল? পাগল নাকি? এত অপমান করলাম, 2বার থাপ্পড়ও মারলাম, তারপরও সে পিছপা হচ্ছে না। কে জানে, মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। দূর, আমি এসব কি ভাবছি? আর কয়দিন এভাবে অপমান করলে এমনিতেই চলে যাবে। 3 দিন পর আজকে সকালে নরম আলো শাহনাজের বাড়ির গেটের ওপর এসে পড়েছে। বাগা দিয়ে হেঁটে আসছিল হামিদ, তার চোখে মুখে এক দৃঢ় সংকল্প। গত কয়েকটা দিন ধরে সে শাহনাজের মন জয় করার জন্য অক্লান্ত চেষ্টা করে গেছে। শাহনাজকে দেখতে সে আর কলেজের সামনে গেছে, বাজারে তার পিছু পিছু হেঁটেছে, এমনকি ফুল আর চিঠিও পাঠিয়েছে, কিন্তু শাহনাজ তাকে প্রতিবারই ফিরিয়ে দিয়েছে। আরও বেশি করে বিরক্ত হয়েছে। হামিদের পরনে তখনও সেই সাধারণ পোশাক, যেন সে এই গ্রামেরই একজন সাধারণ ছেলে, কিন্তু তার চোখে ছিল এক গভীর ভালোবাসা, যা শাহনাজ কখনো বোঝার চেষ্টা করেনি। শাহনাজ তার বাড়ির বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ গেটের দিকে চোখ পড়তেই সে হামিদকে দেখতে পেল। তার মুখটা মুহূর্তেই বিরক্তিতে কুঁচকে গেল। সে যেন ভূত দেখেছে, এমনভাবে বইটা ছুঁড়ে ফেলে উঠে এলো হামিদের কাছে। তুই আবার এসেছিস? তোর সাহস কি করে হয় আমার বাড়ির সামনে আসার? তোর মতো অসভ্য লোকের মুখ দেখতো আমার ঘৃণা করছে। তোকে কতবার বলেছি আমার পিছু না নিতে, তোর কানে কি কথা ঢুকে না? হামিদ গেটের কাছে এসে দাঁড়ালো, তার মুখে এক বিষণ্ণ হাসি। শাহনাজ, আমি তোমাকে বলেছিলাম আমি আবারও আসবো তোমার কাছে। আমি তোমাকে বোঝাতে এসেছি আমি তোমার ভালোবাসা চাই। আমি থাম, তোর ফালতু কথা শুনতে আমি রাজি নই। তোর মতো একটা গরিব কাজের লোকের এত বড় সাহস হয় কি করে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে প্রেমের ভিক্ষে চাইতে? তুই নিজেকে কি ভাবিস, কোনো জমিদার নাকি? হামিদ গেট ধরে দাঁড়ালো। আমি কোনো ভিক্ষা চাই না শাহনাজ, আমি শুধু আমার ভালোবাসাটা প্রকাশ করতে এসেছি। তুমি যদি এটাই ভেবে থাকো যে ভিক্ষা চাইতে এসেছি, তাহলে আমি বলবো হ্যাঁ, আমি তোমার ভালোবাসা ভিক্ষা চাইছি। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। শাহনাজ চোখ বড় বড় হয়ে গেল, তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। ভুল বুঝছিস, তোর মতো একটা নোংরা লোকের আবার ভালোবাসা? তোর মতো লোকের কাজ শুধু মানুষের পিছু নেওয়া আর তাদের বিরক্ত করা। তোর লজ্জা নেই? তুই তোর বাবা মায়ের মুখ উজ্জ্বল করছিস। হামিদের মুখে সেই দুষ্টুমি ভরা হাসিটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। শাহনাজ তার বাবা মাকে নিয়ে কথা বলছে, এই প্রথম সে এমন একটা আঘাত পেল যা তার অন্তরে বিঁধল। হামিদের কণ্ঠস্বর নিচু হয়ে গেল, তার চোখে তখন এক ধরনের ব্যথা স্পষ্ট। আমার বাবা মাকে নিয়ে কথা বলছো কেন শাহনাজ? আমার বাবা মা তো কোনোদিন কারো ক্ষতি করেনি, তারা আমাকে শিখেছে কীভাবে মানুষকে সম্মান করতে হয়। শাহনাজ হেসে উঠল, সেই হাসিটাই ছিল চরম অবজ্ঞার। সম্মান? তোদের মতো গরিব মানুষের কাজ শুধু ভিক্ষা করা আর মানুষের পিছু নেওয়া। তোদের আবার সম্মান কিসের? তোর বাবা মাও নিশ্চয়ই তোর মতোই ছিল, তাই না? না হলে এত নির্লজ্জ হতে পারিস না। তোর মতো ছেলের বাবা মা নিশ্চয়ই কোনো না কোনো আদব কায়দা শিখায়নি, তাই তুই বারবার মানুষের কাছে অপমানিত হোস। হামিদ স্তব্ধ হয়ে গেল। শাহনাজের এই কথাগুলো যেন তার বুকে তীরের মতো বিঁধল। তার চোখে জল এসে গেল, সে নিজেকে সামলাতে পারল না, তার মাথা নিচু হয়ে গেল। এই প্রথম শাহনাজের কথাটাকে এতটা আঘাত করলো যে তার সে পরিচিত দুষ্ট হাসিটা উধাও হয়ে গেল। তার চোখ দিয়ে দুফোঁটা জল গাল বেয়ে নেমে এলো। শাহনাজ আরও ব্যঙ্গ করে বলল, তুই কি কাঁদছিস? আহারে কি ঢং! গরিব মানুষের ঢংও বেশি হয়। যা এখান থেকে চলে যা, তোর মুখ দেখতো আমার ঘৃণা করছে। আর কোনো দিন আমার বাড়ির সামনে আসবি না। আসলে তোদের মতো মানুষের একটাই কাজ, অন্যের দয়া নিয়ে বেঁচে থাকা। হামিদ মুখ তুলে শাহনাজের দিকে তাকালো, তার চোখে তখন এক গভীর শূন্যতা, তার কণ্ঠস্বর কাঁপছিল। ঠিক আছে শাহনাজ, তুমি যখন এটাই চাও আমি তোমার চোখের সামনে থেকে চাই, তাহলে আমি চলে যাচ্ছি চিরকালের জন্য, আর কখনো তোমার চোখের সামনে আসবো না। হামিদের প্রতিটি শব্দে ছিল গভীর কষ্ট আর অভিমান। আর তোমার এই কথাগুলো, তোমার এই অপমান আমি কোনোদিনও বলবো না। তুমি আমাকে এতটাই কষ্ট দিয়েছো যে যা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। আমি তোমাকে ভালোবাসি শাহনাজ, কিন্তু তোমার এই অপমান আমি সইতে পারছি না।
শাহনাজ হামিদের চোখের জল দেখেও তার কোনো পরিবর্তন হলো না, বরং সে আরও বেশি করে হাসল। যা যা, উফ, যত সব নাটক। চলে যা বলছি। তোর মতো লোক আমার জীবন থেকে চলে গেলে আমি শান্তি পাবো। হামিদ শাহনাজের দিকে শেষবারের মতো তাকালো। তার চোখে তখন ভালোবাসার বদলে অভিমানের এক গভীর ছায়া। সে ধীরে ধীরে গেট থেকে মুখ ফিরিয়ে নিল, আর একটা কথাও না বলে সেখান থেকে চলে গেল। শাহনাজ তার চলে যাওয়া দেখল। তার মুখে এখন এক বিজয়ের হাসি। সে জানতো না এই বিদায় কত বড় শূন্যতা তৈরি করবে তার জীবনে। রাত তখন গভীর। খানবাড়িতে সবাই ঘুমিয়ে অচেতন, শুধু হামিদের ঘরে আলো জ্বলছিল। সে দ্রুত হাতে তার সুটকেস গোছাচ্ছিল। তার চোখে মুখে তখন এক গভীর কষ্ট আর সিদ্ধান্ত। শাহনাজের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। তোদের মতো গরিব মানুষের কাজ শুধু ভিক্ষা করা আর মানুষের পিছু নেওয়া। তোর বাবা মা নিশ্চয়ই তোর মতোই ছিল, তাই না? নইলে এত নির্লজ্জ হতে পারিস না। হামিদ বিছানায় বসে তার দাদু দাদি এবং পরিবারের সবার কথা ভাবছিল। সে তাদের না জানিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই অপমান নিয়ে সে আর এখানে থাকতে পারছিল না। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল। নীলা দরজা খুলে ঘরে ঢুকলো। তার চোখ ফোলা। সে বুঝতে পারছিল হামিদ কিছু একটা করতে চলেছে। নীলা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া, তুই কি করছিস? তুই ব্যাগ কেন গোছাচ্ছিস? তুই কি চলে যাচ্ছিস? হামিদ নীলার দিকে তাকালো। তার মুখে সে পরিচিত হাসিটা ছিল না, বরং এক গভীর বিষণ্ণতা। হ্যাঁ নীলা, আমি চলে যাচ্ছি। আমি আর এখানে থাকতে পারছি না। কিন্তু কেন ভাইয়া? শাহনাজ কি বলেছে আমি সব জানি, কিন্তু তুই ওর জন্য কেন নিজে এত বড় ক্ষতি করবি? তুই তোকে ভালোবেসেছিস। ভালোবাসা? হামিদ হাসলো। সেই হাসিটা ছিল কষ্টের। ওর মতো মেয়ে ভালোবাসা কি বুঝবে নীলা? ও শুধু মানুষকে অপমান করতে জানে। ওর কথাগুলো আমি বলতে পারছি না। ও আমার বাবা মাকে নিয়েও কথা বলেছে নীলা। তুই জানিস আমার বাবা মা আমার কাছে সব। আমি এই অপমান নিয়ে থাকতে পারবো না। আর শাহনাজ ও চায় আমি যেন তার চোখের সামনে না আসি। নীলা হামিদের হাত ধরে ফেলল। কিন্তু ভাইয়া, তুই এভাবে চলে গেলে সবাই কি ভাববে? দাদু দাদি কত কষ্ট পাবে। তুই তো তাদেরকে কিচ্ছু বলিসনি। আর তোর এই নাটকটা? হামিদের চোখ থেকে 2 ফোঁটা জল বেরিয়ে এলো। নাটক? এটা আর নাটক নেই নীলা। এই অপমানটা আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে আমি আর এখানে থাকতে পারছি না। আমি জানি দাদু দাদি কষ্ট পাবে, কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারবো না যে আমার ভেতরের কষ্টটা কতটা। আমি ওদের মুখ দেখাবো কি করে? ভাইয়া প্লিজ একটু ভাব। তুই এভাবে চলে গেলে শাহনাজ কোনো দিনও সত্যিটা জানতে পারবে না। তোর প্রতিশোধের কি হবে? তুই তোকে ভালোবাসতিস। দেখ, আমি শাহনাজের সাথে কথা বলবো, তাকে বোঝাবো। তুই কোনো চিন্তা করিস না। প্রতিশোধ? আমার কোনো প্রতিশোধের দরকার নেই নীলা। আমি শুধু ওর চোখের সামনে থেকে দূরে থাকতে চাই। আমার এই কষ্টটা ওর বোঝা উচিত। ও বুঝুক ওর কথাগুলো কতটা আঘাত করেছে আমাকে। আর আমি জোর করে ভালোবাসা আদায় করতে চাই না। সে একদিন বুঝবে আমার ভালোবাসা। তুই প্লিজ তাকে কিছু বলিস না। হামিদ দ্রুত তার মোবাইল বের করে তার বাবা মাকে ফোন করলো। বাবা, আমি ফিরে আসছি। কাল সকালে লন্ডনের ফ্লাইট ধরবো। ফোনে কথা বলার পর হামিদ নীলার দিকে তাকালো। আর দেরি করতে পারছি না নীলা। তুই দাদু দাদিকে বুঝিয়ে বলিস আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আমি আসবো তখন আমি সেই হামিদ হব না যাকে শাহনাজ অপমান করেছে। আমি সেই হামিদ হব যাকে শাহনাজ একদিন খুঁজবে। নীলা হামিদকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু হামিদ অভিমান করে সেখান থেকে চলে গেল। সে নীরবে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। একটা ট্যাক্সি তার জন্য অপেক্ষা করছিল। হামিদ ট্যাক্সিতে উঠে বসলো, আর তার চোখের সামনে দিয়ে খানবাড়ির আলো ঝলমলে দৃশ্যটা ক্রমশ ছোট হতে লাগলো। সে লন্ডনগামী প্লেনে চড়ে বসলো। প্লেন যখন আকাশে উঠছিল তখন হামিদের চোখ দিয়ে 1 ফোঁটা জল গাল বেয়ে নেমে এলো। সে পেছনে ফেলে যাচ্ছিল শাহনাজকে দেওয়া তার প্রতিশ্রুতি আর নিজের কষ্ট। সে জানতো না এই বিদায় তার জীবনে কী পরিবর্তন আনবে, আর শাহনাজের জীবনে কী শূন্যতা তৈরি করবে। তার মনে তখন শুধু একটিই কথা ভাসছিল, আমি আসবো শাহনাজ, যেদিন তুমি আমাকে খুঁজবে। হামিদ চলে যাওয়ার পর প্রথম কয়েকটা দিন শাহনাজ যেন সুস্থির নিঃশ্বাস ফেলেছিল। তার মনে হয়েছিল একটা বিরক্তিকর উপদ্রব থেকে মুক্তি পেয়েছে। সকালের কফি কাপ হাতে সে বারান্দায় বসতো। কোনো অদৃশ্য হামিদের উপস্থিতি ছাড়াই তার দিন শুরু হলো। আহ, কি শান্তি। এখন যেদিকেই যাই ওই ছোট লোকটার মুখটা আর দেখা যায় না। শাহনাজ মনে মনে বলতো, একটা স্বস্তির হাসি তার ঠোঁটে লেগে থাকতো। কি আপদে লেগেছিল, এখন অন্তত শান্তিতে শ্বাস নিতে পারবো।
কিন্তু দিন যত গড়াতে লাগলো সেই স্বস্তিটা যেন একটা অদ্ভুত শূন্যতায় পরিণত হতে শুরু করলো। এখন আর রাস্তাঘাটে সেই লোকটাকে আর দেখতে পায় না। বসার পাশ দিয়ে আর কেউ ঘোরাঘুরি করে না। শাহনাজের মা একদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে রে তোর? আজকাল কেমন যেন চুপচাপ থাকিস, তোর সেই ঝলমলে হাসিটা কোথায় গেল? শাহনাজ হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা তার ঠোঁটে আটকে গেল। কিছু না তো মা, এমনি। রাতে ঘুমানোর আগে শাহনাজ তার ফোন দেখছিল। হঠাৎ করেই তার মনে পড়লো হামিদের সেই ফোনের কথাগুলো, সেই মেসেজগুলো, যেগুলোকে এক সময় বিরক্ত বলতো, সেগুলোই এখন তার কাছে এক অদ্ভুত মিষ্টি স্মৃতি মনে হচ্ছিল। সে মনে মনে বিড়বিড় করলো, আহা, আজ যদি একটা ফোন আসতো। শুভরাত্রি শাহনাজ, তুমি ঘুমাচ্ছ কেন? আমি তো তোমার স্বপ্নে আসার জন্য অপেক্ষা করছি। শাহনাজ বিছানায় ছটফট করতে লাগলো। তার চোখের সামনে হামিদের সেই দুষ্ট হাসিটা বারবার ভেসে উঠছিল। সেই ছেলেটা যাকে সে এক হাতে চড় মেরেছিল, অন্য হাতে প্রপোজাল ফিরিয়ে দিয়েছিল, সেই ছেলেটার অনুপস্থিতিই তাকে এভাবে ভাবাচ্ছে কেন? শাহনাজ নিজের মনেই স্বগতোক্তি করলো, আমি কেন ওকে এত কথা বললাম? ও তো শুধু ভালোবাসতে চেয়েছিল, ও তো শুধু আমার ভালো চেয়েছিল, আর আমি ওকে কী না কী বলে অপমান করেছি। ও তো এত খারাপ ছিল না। সে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলোয় সব কিছু কেমন যেন ফ্যাকাশে লাগছিল। তার মনে পড়লো হামিদের সে গোলাপ ফুলটা, যেটাকে সে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তার মনে পড়লো হামিদের সে গভীর চোখের চাহনি, যেখানে কেবল ভালোবাসাই ছিল, কোনো ছলনা ছিল না। তার মনে পড়ে গেল দুজনের ঠোঁটের স্পর্শটা। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শাহনাজ ফিস ফিস করে বলল, আহ হামিদ, আমি কতটা ভুলছিলাম। আমি তোমাকে চিনতে পারিনি। তোমার উপস্থিতি আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল, যা আমি আগে কখনো বুঝতে পারিনি। এখন আমার জীবনটা কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। তার মন হামিদের দেওয়া প্রতিটি প্রপোজাল, তার প্রতি দুষ্টুমি ভরা হাসি এবং তার সেই অপমান হজম করার অসীম ক্ষমতাকে স্মরণ করতে লাগলো। সে বুঝতে পারলো হামিদের ভালোবাসা কতটা খাঁটি ছিল, কতটা নিঃস্বার্থ ছিল। সে কেন ওকে এত বেশি অপমান করেছিল, কেন তাকে এত কষ্ট দিয়েছিল? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, তাকে ঘুমাতে দিচ্ছিল না। শাহনাজ হামিদের জন্য এক ধরনের অস্থিরতা অনুভব করতে লাগলো, যা আগে সে কখনো অনুভব করেনি। এভাবেই আরও 4 দিন কেটে গেল। শাহনাজ হামিদের আর দেখা না পেয়ে প্রায় পাগল পাড়া হয়ে গেছে। কোথায় গেল ছেলেটা? আমাকে আর বিরক্ত করতে আসছে না কেন? সে কি বুঝতে পারছে না যে আমি তাকে মিস করছি, তার বিরক্তগুলোকে মিস করছি? সে তো আমাকে সত্যি ভালোবেসেছে। তাহলে তো এটা তার বোঝা উচিত ছিল যে আমি কষ্টে আছি। সে নানা ধরনের চিন্তা করতে লাগলো। না, এভাবে বসে থাকলে চলবে না। আমার খোঁজ নিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমি কাল সকালে নীলাদের বাসায় যাব। পরের দিন সকাল, যেই চিন্তা সেই কাজ। শাহনাজের অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছালো যে সে আর ঘরে থাকতে পারল না। হামিদের জন্য তার মন এতটাই পাগল হয়ে উঠেছিল যে সে উপায় না পেয়ে নীলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবার এটাও চিন্তা করতে লাগলো, আচ্ছা, হামিদ কি আমাকে ক্ষমা করবে? যদি না করে তাহলে আমি তো শেষ। ক্ষমা না করলেও আমি হাত জোর করে ক্ষমা চাইব, দরকার হলে পায়ে পড়ব। যে করি হোক, ক্ষমা তো চাইতেই হবে। শাহনাজ ভাবছে আজ সকালটা তার জন্য খুশি সকাল হতে চলেছে। হামিদের কাছে ক্ষমা চাইবে আর তার মাথার বোঝা কমে যাবে, অস্থিরতা কমে যাবে। এই ভেবে সে অনেক খুশি। কিন্তু এই কতক্ষণ থাকে দেখা যাক। নীলার বাড়ি অর্থাৎ খানবাড়িতে। শাহনাজ দ্রুত খানবাড়ির দিকে পা বাড়ালো। তার মনে এক ধরনের আশা আর ভয় মিশেছিল। সে কি হামিদকে দেখতে পাবে, নাকি তার শূন্যতা আরও বাড়বে? খানবাড়িতে পৌঁছে সে দ্রুত নীলার ঘরে গেল। নীলা তখন তার পড়াশোনা করছিল। শাহনাজ হাঁপাতে হাঁপাতে বলল, কি রে নীলা, তুই কেমন আছিস? নীলা শাহনাজকে দেখে অবাক হলো। আরে শাহনাজ, তুই এই সকালে? তোর কি হয়েছে? এত অস্থির লাগছে কেন? শাহনাজ নীলার পাশে বসলো। আরে আমার আর কি হবে, আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। সেই কাজের লোকটা হামিদ, ওকে তো আর দেখছি না। ও কোথায় গেল রে? নীলা প্রথমে কিছু বলতে ইতস্তত করলো। হামিদ, তুই তাকে খুঁজছিস কেন? আরে বল না তাড়াতাড়ি, কোথায় সে? ডাক না তাকে। নীলা শাহনাজের অস্থিরতা দেখে অবাক হয়ে গেল। শাহনাজ, তুই ওকে এভাবে খুঁজছিস কেন বলতো? এত অস্থিরতা কিসের?
যেটাই হোক তুই আগে বল না সে কোথায়। লীলার মনে পড়ল হামিদের সে কঠোর নির্দেশ তার আসল পরিচয় যেন শাহনাজকে জানানো না হয়। কিন্তু শাহনাজের অস্থিরতা দেখে সে বুঝতে পারল যে শাহনাজ হামিদকে কতটা মিস করছে, কতটা চিন্তিত সে। হামিদ? নীলা একটু থেমে পড়ল, যেন শব্দটা উচ্চারণ করতে তার কষ্ট হচ্ছে। ও তো ও তো লন্ডন চলে গেছে। শাহনাজ নীলার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। লন্ডন? বলিস কি রে, ও কি কাজের জন্য গেছে? কিন্তু ও তো বলেছিল ও এবারই কাজের লোক কাজের জন্য লন্ডন যাবে কেন? ও কি কোনোভাবে কাজ পেয়েছে? নীলা দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো আর লুকিয়ে রাখার কোনো মানে হয় না, শাহনাজকে সত্যটা জানানো উচিত। শাহনাজ, হামিদ আসলে কোনো কাজের লোক নয়। নীলার তার কণ্ঠস্বরে এক ধরনের গভীরতা, শান্তভাবে বলল, তুই জানিস ওকে? ও লন্ডনে একজন অনেক বড় বিজনেসম্যান। লন্ডনে আমাদের বড় চাচার বিশাল বিজনেস আছে, ও সেটাই সামলায়। বড় চাচা অনেক সম্পত্তির মালিক, আর সে সেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। ওর আসল নাম হামিদুল খান, আমার বড় চাচার ছেলে। আর এই খান বাড়ির সবার চোখের মণি। শাহনাজ নীলার কথা শুনে হতবাক হয়ে যায়। তার মাথা ঘুরতে থাকে, পুরো পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে গেল। সে কি এত বড় ভুল করেছে যে ছেলেটাকে সে খ্যাত ফকির কাজের লোক বলে অপমান করেছে? সে কিনা লন্ডনের একজন টপ বিজনেসম্যান, আর তার চাচাতো ভাই। শাহনাজ অবিশ্বাস্য চোখে নীলার দিকে তাকালো, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছিস তুই নীলা? তুই মজা করছিস আমার সাথে, তাই না? এটা কিভাবে সম্ভব? ও তো নিজেকে কাজের লোক বলেছিল। নীলা শাহনাজের হাত ধরে ফেলল। হামিদে আমাকে বলেছিল তোর কাছে তার আসল পরিচয় গোপন রাখতে। ও তোর কাছে ওর ভালোবাসা প্রমাণ করতে চেয়েছিল শাহনাজ। ও চেয়েছিল তুই যেন ওকে ওর পরিচয়ের জন্য ভালোবাসিস না, ভালোবাসিস ওর জন্য, ওর ভালোবাসার জন্য। কিন্তু তুই কি করলি? যতবার তোর কাছে গিয়েছে ভালোবাসার দাবি নিয়ে, ততবারই তুই ওকে অপমান, অবহেলা আর অবজ্ঞা করেছিস। শাহনাজ নীলার কথাগুলো শুনছিল, আর তার চোখের সামনে যেন পুরনো সব দৃশ্য ভেসে উঠছিল। প্রথম দিনের অ্যাক্সিডেন্ট আর জ্বর, পরের দিন দুজনের ঠোঁট মিশে যাওয়া আর জ্বর, তারপর মেলায় হামিদের সেই প্রপোজাল, আর তার সেই কষ্ট ভরা চোখ, তার সেই প্রতিজ্ঞা। আমি তোমার চোখের সামনে থেকে চলে যাচ্ছি চিরকালের জন্য, আর কখনো তোমার চোখের সামনে আসবো না। প্রতিটা অপমান, প্রতিটা কটাক্ষ যেন এখন তার বুকে তীরের মতো বিঁধছিল। শাহনাজ বিড়বিড় করলো, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও মাই গড, আমি কি করেছি? আমি ওকে কি বলেছি? আমি ওর বাবা মাকে অপমান করেছি। ও তো আমাকে ঘৃণা করবে, ও কোনোদিন আমাকে ক্ষমা করবে না। নীলা শাহনাজকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। শান্ত হ শাহনাজ, তুই তো জানতি না। শাহনাজ কাঁদতেই শুরু করলো। জানি না মানে? আমি ওর ভালোবাসাকে পায়ে ঠেলেছি নীলা। আমি ওর সরলতাকে অবজ্ঞা করেছি। আমি ওকে কষ্ট দিয়েছি। ও আমাকে কতটা ভালোবাসতো, আর আমি ওকে কি বলেছি? ও আমাকে নিয়ে কি ভাবছে এখন? শাহনাজের পৃথিবীটা এক মুহূর্তে উলট পালট হয়ে গেল। যে ছেলেটাকে সে তুচ্ছ মনে করত, সে আসলে তার কল্পনার চেয়েও অনেক বড় মাপের একজন মানুষ, আর সে তাকে হারানোর জন্য নিজেই দায়ী। এই অনুপস্থিতির শূন্যতা এখন তার কাছে এক অসহনীয় বোঝার মতো মনে হচ্ছিল। দিনের পর দিন পেরিয়ে যাচ্ছিল, শাহনাজের চারপাশের শূন্যতা যেন তাকে গ্রাস করছে। সে বুঝতে পেরেছে তার সব ভুল, তার অহংকার, তার অবহেলা, তার ঘৃণা, সবটাই তাকে আজ এক গভীর খাদে নিক্ষেপ করছে। হামিদের অনুপস্থিতি প্রতিটি মুহূর্তে তাকে দগ্ধ করছে। এই কয়েকটা দিনে সে যেন নিজের ছায়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়েছে, ঘুম নেই চোখে, শুধু হামিদের স্মৃতিগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। হামিদের সেই শান্ত চোখ, তার নীরব ভালোবাসা, তার অবিচল ধৈর্য, সব যেন আজ শাহনাজের চোখের সামনে ভেসে উঠছে। একদিন আর থাকতে না পেরে শাহনাজ পাগলের মতো আবারও হামিদের দাদু দাদির কাছে ছুটে যায়। তার চোখ থেকে অঝরে জল পড়ছে, যা তার গালের ওপর দিয়ে গড়িয়ে ভিজে যাচ্ছে তার পোশাক। শাহনাজকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দাদু দাদি দুজনেই চমকে উঠলেন। দাদি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আরে শাহনাজ, কি হয়েছে? এমন মুখ করে কেন? শাহনাজ দাদু দাদির পায়ের কাছে বসে পড়ল, তার কণ্ঠস্বর কান্নায় ভারী। দাদু দাদি, আপনারা হামিদকে ফিরিয়ে আনুন প্লিজ। দাদু তার চশমাটা নাকের ডগা থেকে নামিয়ে শাহনাজের দিকে তাকালেন। হামিদ,
হঠাৎ হামিদের কথা? কি হয়েছে শাহনাজ? সব খুলে বল। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না দাদু। শাহনাজ কান্নায় ভেঙে পড়ল। তার মাথা দাদুর হাঁটুর ওপর রেখে ফোঁপাচ্ছিল। আমি খুব বড় ভুল করেছি দাদু। আমি ওকে কি না কি বলেছি। আমি ওকে কাজের লোক বলেছি, আমি ওকে ফকির বলেছি, আমি ওর বাবা মাকে অপমান করেছি। ও যাওয়ার পর থেকে আমি একটা রাতও ঠিক মতো কাটাতে পারিনি। দাদির চোখ ছলছল করে উঠল। তিনি শাহনাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হ শাহনাজ, শান্ত হ। আমরা জানি তুই ওকে কত কথা বলেছিস। নীলা সব বলেছে আমাদের, কিন্তু তুই তো জানতি না, তাই না? শাহনাজের চোখে তখন সমুদ্রের গভীরতা। মাথা তুলে কাঁপা কাঁপা গলায় বলল, না দাদি, আমি অজুহাত দিতে চাই না। আমি ওর ভালোবাসাকে অবজ্ঞা করেছি। ওর মতো একটা নিষ্পাপ ছেলেকে আমি এতটা কষ্ট দিয়েছি। আমার নিজেকে দেখে ঘৃণা হচ্ছে দাদি। আমার মতো একটা মেয়ে পৃথিবীতে বাঁচার যোগ্য নয়। ও আমার চোখের সামনে থেকে হারিয়ে যাওয়ার পর আমি অনুভব করতে পেরেছি যে আমিও ওকে ভালোবাসি। দাদু শাহনাজের হাত ধরে ফেললেন। আয় আমার পাশে বস। এমন করে কাঁদছিস কেন? আমরা জানি তুই এখন অনুতপ্ত, কিন্তু হামিদ তো অভিমান করে চলে গেছে। সে কি আর ফিরবে? ওকে ফিরতেই হবে দাদু, ওকে ফিরতেই হবে। আমি ওর জন্য পাগল হয়ে গেছি। ওর সেই হাসি, ওর সেই প্রপোজাল, আমি সব মিস করছি। ও আমার জীবনে একটা শূন্যতা তৈরি করে গেছে দাদু। আমি এই শূন্যতা সহ্য করতে পারছি না। আমি এখন বুঝতে পেরেছি ও আমাকে কতটা ভালোবাসতো। দাদি শাহনাজের চোখ মুছিয়ে দিলেন। হ্যাঁ রে, আমরা জানি হামিদ তোকে কতটা ভালোবাসতো, কিন্তু সে এত বড় আঘাত পেয়ে লন্ডনে ফিরে গেছে। সে কি আর তোর কথাই ফিরে আসবে? আমি জানি দাদি, আমি জানি আমি আপনাদের সামনে মুখ দেখানোর যোগ্য নই। আমি এমন একটা রত্নকে চিনতে পারিনি যাকে আমি নিজের হাতে দূরে ঠেলে দিয়েছি। আমি তাকে বারবার ছোট করেছি, অপমান করেছি, আর সে শুধু নীরবে আমার পাশে ছিল। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না দাদি। আমার মনে হচ্ছে আমি একটা পাপ করেছি যার প্রায়শ্চিত্ত হয়তো এ জীবনে হবে না। আপনার হামিদকে ফিরিয়ে আনুন দাদু, দাদি, প্লিজ। আমি তার কাছে ক্ষমা চাইবো, আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইবো। আমি সব ভুল স্বীকার করব। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তাকে কষ্ট দিব না। আমি তাকে অনেক সম্মান দেব, যেমনটা সে আমাকে দিয়েছিল। আমি তাকে অনেক ভালোবাসা দেব। শুধু একবার তাকে ফিরিয়ে আনুন। শাহনাজ দাদু দাদিকে জড়িয়ে ধরল। তার কান্না থামছিল না। প্লিজ দাদু, তোমরা যদি ওকে ফিরিয়ে না আনো আমি মরে যাব। আমি সত্যিই মরে যাব। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দাদু দাদি শাহনাজের পাগলামি দেখে একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারলেন যে শাহনাজ সত্যিই হামিদকে পাগলের মতো ভালোবাসে। তার চোখে মুখে যে আকুতি, যে হতাশা ছিল তা অভিনয় হতে পারে না। তারা জানতেন যে হামিদ অভিমান করে গেছে, তাই হয়তো শাহনাজের কথায় বা অনুরোধে ফিরে আসবে না। হামিদকে ফিরিয়ে আনতে হলে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। দাদু এবার বললেন, শান্ত হ শাহনাজ, হামিদকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। তুই এমন পাগলামি করিস না, নিচের দিকে খেয়াল রাখ, আমরা আছি তো। শাহনাজ কান্না থামিয়ে দাদু দাদির মুখের দিকে তাকালো। তার চোখে তখন এক ফালি আশা। সত্যি বলছে দাদু, তোমরা হামিদকে ফিরিয়ে আনবে? দাদি শাহনাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমরা আমাদের হামিদের কষ্ট দেখতে পারি না, আর তুই যখন ওকে এত ভালোবাসিস, তাহলে তোকে একা ফেলে রাখি কি করে? আমরা চেষ্টা করব। তুই এখন বাড়িতে যা, নিজের দিকে খেয়াল রাখ। শাহনাজ দাদু দাদিকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তার মনে তখন এক ধরনের অস্থিরতা ছিল, কিন্তু একটা ক্ষীণ আশা তাকে বাঁচিয়ে রেখেছিল। শাহনাজের শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। যখন সে অনুভব করছিল যে সেও হামিদকে ভালোবাসে আর হামিদ তাকে আর বিরক্ত করতে আসছে না বা আর আসবেও না ভেবেই সে চিন্তিত হয়েছিল, ভেঙে পড়েছিল সে। তখন থেকেই তার খাওয়া দাওয়া সময় মতো সবার কিছু এসে ঠিক মতো করতে পারেনি। শাহনাজ চলে যাওয়ার পর দাদু আর দাদি একে অপরের দিকে তাকালেন। তাদের মুখে তখন এক ধরনের চিন্তার রেখা। হামিদকে ফিরিয়ে আনা মুখের কথা নয়, সে এতটাই অভিমানী যে সহজে ফিরে আসার ছেলে নয়। দাদি দাদুকে জিজ্ঞেস করলেন, কি করব গো?
আমাদের হামিদ তো সহজে আসবে না, ও তো ভীষণ অভিমানী। শাহানাজের কথা শুনে তো ফিরে আসারই প্রশ্নই ওঠে না। দাদু কিছুক্ষণ চিন্তা করলেন। হামিদকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা অন্যরকম চাল চালতে হবে, এমন কিছু যা শুনলে ও এক মুহূর্ত দেরি করবে না। দাদি কৌতূহলী চোখে তাকালেন। কি করবে? দাদুর চোখে এক দুষ্টুমি ভরা হাসি। দাদু বললেন, হামিদ তার দাদিকে খুব ভালোবাসে। তার দাদি অসুস্থ শুনলে ও এক মুহূর্ত দেরি করবে না, ও আসবেই। দাদি অবাক হলেন। অসুস্থ? আমি তো সুস্থ আছি। সেটা হামিদকে বলা যাবে না। আমরা হামিদকে ফোন করে জানাবো যে তার দাদি খুব অসুস্থ, তাকে দেখতে চাইছি। এই খবর শুনলে ও সব ফেলে ছুটে আসবে, আর যখন ও আসবে তখন শাহনাজের সাথে ওর পুনর্মিলন ঘটাবো। দাদি কিছুক্ষণ ভাবলেন, তারপর হেসে উঠলেন। বাহ, এটা তো মন্দ বুদ্ধি নয়। আমার নাতির অভিমান ভাঙানোর জন্য একটু মিথ্যা বলতে দোষ কি? কিন্তু যদিও এসে দেখে আমি সুস্থ, তাহলে কি আরো রাগ করবে না? রাগ করবে, কিন্তু তখন ওকে বোঝানো সহজ হবে। তাছাড়া তার বাবা মাও আসবে, তাদের দেখে হয়তো তার রাগটা একটু কমবে। তারা দ্রুত হামিদকে ফোন করার সিদ্ধান্ত নিলেন। দাদু হামিদের লন্ডনের নাম্বারে ফোন করেন। ওদিকে হামিদ অফিসে বসে একটা ফাইল দেখছিল। হঠাৎ ফোন বাজছে। প্রতিটি রিং যেন দাদু দাদির বুকে এক একটি ধাক্কা দিচ্ছে। তারা অধৈর্য হয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর উপাস থেকে হামিদের শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো দাদু, কেমন আছো? সব ঠিক আছে তো? দাদু গলাটা ধরে আনেন। কণ্ঠস্বরে যতটা সম্ভব উদ্বিগ্নতা ফুটিয়ে তোলার চেষ্টা করেন। হামিদ, দাদা ভাই, তোর দাদি সে খুব খুব অসুস্থ দাদা। হামিদের কণ্ঠস্বরে তৎক্ষণাৎ উদ্বেগ ফুটে ওঠে। দাদি? কি হয়েছে দাদু? হঠাৎ কি হলো? তিনি তো ভালোই ছিলেন। কি সমস্যা হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে গেছো কি? কি বলছে ডাক্তার? তার প্রশ্নে উৎকণ্ঠা আর ভয় স্পষ্ট। দাদু থেমে থেমে কথা বলেন, যেন খুব কষ্ট করে বলছেন। দাদা, সে জ্ঞান হারিয়েছে। ডাক্তার এসেছেন, কিন্তু তারা নিশ্চিত কিছু বলতে পারছেন না। তার অবস্থা খুবই খারাপ। আমাদের খুব চিন্তা হচ্ছে। তুই একবার আয়, আমরা জানি না কি হবে। হামিদের বুক যেন একটা হিমশীতল স্রোত বয়ে যায়। তার দাদি, যার সাথে তার সবচেয়ে গভীর সম্পর্ক, যিনি তাকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন, তিনি অসুস্থ, এবং এতটাই অসুস্থ যে জাদুও আতঙ্কিত। তার মস্তিষ্কও দ্রুত কাজ করতে শুরু করে। শাহনাজের প্রতি তার অভিমান, তার সব রাগ মুহূর্তেই যেন ফিকে হয়ে যায়। তার মনে শুধু একটাই চিন্তা, দাদি। হামিদের কণ্ঠস্বর ভেঙে আসে। কি বলছো দাদু? আমি এখনই আসছি, তোমরা চিন্তা করো না। আমি এখনই ফ্লাইট খুঁজছি। বাবা মা কোথায়? তাদের সাথে কথা হয়েছে? তারাও খুব চিন্তিত। আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই চলে আয়। আমরা সবাই খুব একা বোধ করছি। আমি এখনই বের হচ্ছি দাদু, চিন্তা করো না, আমি আসছি। হামিদ দ্রুত ফোন রেখে দেয়। হামিদ অফিস থেকে দ্রুত বাসায় তার বাবা মায়ের কাছে যায়। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্কের ছাপ। বাবা, মা, দাদি খুব অসুস্থ। দাদু ফোন করেছিলেন, তিনি জ্ঞান হারিয়েছেন, অবস্থা খুব খারাপ। হামিদের বাবা মাও চমকে ওঠেন। তাদের মুখে উদ্বেগের ছায়া নেমে আসে। কি বলছিস হামিদ? হঠাৎ করে কি হলো? আমি জানি না বাবা, দাদু চিন্তিত ছিলেন। আমাদের এখনই যেতে হবে, আমি ফ্লাইটের খোঁজ করছি। কোনো কালক্ষেপণ না করে হামিদ এবং তার বাবা মা দ্রুত লন্ডন থেকে ছুটে আসেন। তাদের মনে শুধু একটাই প্রার্থনা, তাদের প্রিয় দাদি যেন ভালো থাকেন। এই মিথ্যা সংবাদ তাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কিন্তু দাদু দাদি জানেন এটাই একমাত্র পথ হামিদকে ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে আনার। এই প্রত্যাবর্তনেই লুকিয়ে আছে এক নতুন অধ্যায়ের সূচনা। পরের দিন সকালে স্নিগ্ধ বাতাস বইছিল খানবাড়ির উঠোনে। সূর্য তখন সবে তার সোনালি আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে, কিন্তু আজকে সকালটা যেন একটু অন্যরকম। উঠোনে চলছে সাজ সাজ রব। গাঁদা ফুলের মালা গেঁথে বাঁশের খুঁটিতে টানানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি হচ্ছে নকশা, আর একটা মিষ্টি গানের সুর ভেসে আসছে দূর থেকে। দেখে মনে হচ্ছে যেন কোনো উৎসবের প্রস্তুতি চলছে। ঠিক সেই মুহূর্তে একটা দামি গাড়ি এসে থামলো গেটের সামনে। গাড়ি থেকে নামলেন হামিদ এবং তার বাবা মা। হামিদের মুখে তখনও উদ্বেগের ছাপ। তার মনে কেবল একটাই চিন্তা, তার দাদি অসুস্থ। সে প্লেন থেকে নেমেই সরাসরি এখানে ছুটে এসেছে, এক মুহূর্ত দেরি করেনি। কিন্তু বাড়ির এই উৎসব মুখর পরিবেশ দেখে সে হতবাক হয়ে গেল। হামিদ অবাক হয়ে প্রশ্ন করল,
দাদু কি হচ্ছে এসব? দাদি তো অসুস্থ বলেছিলে। সবাই এমন সেজে গুজে আছো কেন? বাড়ির ভিতরে কি হচ্ছে? দাদু হাসি মুখে এগিয়ে এলেন। তার চোখে তখন এক ধরনের আনন্দ আর কৌতুক। আয় আয় আয়, এত দ্রুত এলি যে? আমরা তো ভাবিনি এত সকালে চলে আসবি। হামিদের বাবা মাও অবাক হলেন। বাবা কি হয়েছে? মা কেমন আছে? আপনারা তো বললেন মা খুব অসুস্থ। দাদু হাসলেন। সেই হাসিটা ছিল এক রহস্যময় হাসি। তিনি হামিদকে কাছে টেনে নিলেন। অসুস্থ? হ্যাঁ, অসুস্থই তো। তো দাদি তোকে না দেখে অসুস্থ হয়ে পড়েছিল, আর তুইও তো অভিমান করে চলে গিয়েছিলি। তাই তোকে ফিরিয়ে আনার জন্য এইটুকু কৌশল না করলে চলে? হামিদ দাদুর কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার মুখে সব উদ্বেগ এক মুহূর্তে রাগ আর অভিমানের ছায়ে ঢাকা পড়ল। সে বুঝতে পারল তাকে ফাঁকি দেওয়া হয়েছে। তার চোখে তখন দাদুর প্রতি এক ধরনের অভিমান আর নিজের প্রতিও এক ধরনের হতাশা। হামিদের কণ্ঠস্বরে ছিল স্পষ্ট অভিমান। এটা কি করে দাদু? তোমরা আমাকে মিথ্যা বললে? আমার মন কতটা খারাপ ছিল তোমরা জানো? আমি দাদির অসুস্থতার কথা শুনে কত চিন্তা করছি, আর তোমরা তোমরা কি না আমার সাথে এমন নাটক করলে? আর কেনই বা করলে এমন? দাদি হামিদের পাশে এসে দাঁড়ালেন। তার চোখে মমতা। কি করব বল? তুই তো অভিমান করে চলে গেছিলি। শাহানাজ তোকে ছাড়া বাঁচতে পারছে না। ও তোকে কতটা ভালোবাসে যদি দেখতিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহনাজ বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। তার পরনে ছিল একটি সাদামাটা শাড়ি, চোখ ফোলা। সে ধীরে ধীরে হামিদের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল অনুশোচনা আর গভীর ভালোবাসা। তার কণ্ঠস্বর কান্নায় ভেজা। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। শাহনাজ ফিসফিস করে বলল, আমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি আমি কতটা ভুল করেছি, সেটা এখন বুঝতে পারছি। আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি সেটা এখন উপলব্ধি করতে পারছি। হামিদ শাহনাজের দিকে তাকালো। তার চোখে তখনও অভিমান লেগেছিল। সে মুখ ফিরিয়ে নিল। শাহনাজের কান্না, তার আকুতি, কোনো কিছুই যেন তার অভিমান ভাঙাতে পারছিল না। সে শাহনাজের দিকে তাকালো না, যেন তার উপস্থিতি সে সহ্য করতে পারছে না। হামিদের কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে এক ধরনের গভীর ব্যথা ছিল। তুমি বুঝতে পারোনি? তুমি আমার বাবা মাকেও অপমান করেছো শাহনাজ। তোমার সেই কথাগুলো আমি বলতে পারছি না। আমি এতটাও খারাপ ছিলাম না যে তুমি আমাকে অতটা অপমান করবে। শাহনাজ তার হাত জোর করে বলল, আমি জানি আমি সব জানি। নীল আমাকে সব বলেছে। আমি কতটা নিচু ছিলাম সেটা এখন বুঝতে পারছি। আমি নিজের অহংকার আর ভুল বোঝার জন্য তোমাকে এতটা কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করো প্লিজ। ক্ষমা? হামিদ হাসল। সেই হাসিটা ছিল তিক্ত। তুমি আমাকে কি না কি বলেছো সেটা কি মনে আছে তোমার? আমি তোমার চোখের সামনে থেকে চিরকালের জন্য চলে যেতে চেয়েছিলাম। তুমি একবারও আটকানোর চেষ্টা করলে না, আর উল্টো তুমি কি না আমাকে আরও বেশি করে অপমান করেছো? এত সহজে কি ক্ষমা করে দেওয়া যায়? হামিদের বাবা মা এগিয়ে এলেন। হামিদ, কে এই মেয়ে? ও এমন করছে কেন? হামিদের দাদু সব ঘটনা খুলে বলল। সবটা শুনে হামিদের বাবা বললেন, হামিদ বাবা, শান্ত হ। শাহনাজ যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন তাকে ক্ষমা করে দে। ও তো জানতো না তুই কে। হামিদ তার বাবার দিকে তাকালো। জানতো না মানে? প্রেম ভালোবাসার জন্য তো পরিচয় লাগে না বাবা। সে তো আমাকে মানুষ হিসেবে মূল্য দেয়নি। ও শুধু আমার পোশাক আর আমার পরিস্থিতি দেখে আমাকে বিচার করেছে। যতবার তার কাছে গিয়েছি ততবারই আমাকে অপমান করেছে। ইভেন ও তোমাদেরকে নিয়েও বাজে কথা বলেছে। কিন্তু সে তো এখন অনুতপ্ত। ক্ষমা করে দে বাবা, ভুল মানুষ মাত্রই হয়। না বাবা, আমি ওকে কখনো ক্ষমা করব না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, সব কিছুই আমার মনে আছে। বলেই হামিদ সেখান থেকে রেগে চলে গেল। শাহনাজ মাথা নিচু করে কাঁদতে লাগলো। হামিদের কথাগুলো তার বুকে বিঁধছিল। সে বুঝতে পারছিল সে কতটা জঘন্য ভুল করেছে। হামিদ সেখান থেকে নিজের রুমে চলে গেল। শাহনাজ ভাবলো সে হয়তো হামিদকে হারিয়ে ফেলেছে। মনে মনে বলল, না, আমি চেষ্টা করব। এত সহজে হার মানব না। তার মন জয় করিয়ে ছাড়বো। তার কাছে আরও ক্ষমা চাইব, প্রয়োজনে পায়েও পড়ব। আমি জানি সে আমাকে ভালোবাসে। আমার প্রতি তার ভালোবাসা আগের মতোই আছে, শুধু অভিমান করে আছে। আর সেই অভিমান আমি ভাঙাবো, যে করি হোক। রাতে সে দাদুর কাছে গেল। দাদু, কি করব এখন? সে কি আরও বেশি রাগ করেছে? রাগ তো হবেই, তবে সেই রাগ তোকেই ভাঙতে হবে। ছেলেটা খুব অভিমানী। তুই চেষ্টা করে যা, একদিন দেখবি তার অভিমান ভেঙে গেছে। যেভাবেই পারিস চেষ্টা কর। শাহনাজ যেন এক নতুন
মানুষে রূপান্তরিত হয়েছে। তার সেই পুরনো অহংকার, সেই তীব্র মেজাজ যেন উধাও হয়ে গিয়েছে। এখন তার প্রতিটি নিঃশ্বাসে ছিল হামিদের প্রতি অনুশোচনা আর ক্ষমা চাওয়ার এক গভীর আকুতি। দিনের পর দিন সে হামিদের কাছে ক্ষমা চাইতে থাকতো, কিন্তু হামিদ তাকে চরমভাবে এড়িয়ে যেত। প্রথম দিন সকালে হামিদ উঠানে বসে তার বন্ধুদের সাথে গল্প করছিল। শাহনাজ এক থালা ফল নিয়ে তার দিকে এগিয়ে এলো। শাহনাজ নরম স্বরে বলল, তার চোখে তখন এক ধরনের অসহায়ত্ব। হামিদ, একটু ফল খাবে? আমি নিজের হাতে কেটে এনেছি। হামিদ শাহনাজের দিকে তাকালো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সে তার বন্ধু রাজুর দিকে ফিরে বলল, রাজু, তোর ক্ষুধা পেলে খেয়ে নে, আমার এখন ক্ষুধা নেই। রাজু ইতস্তত করে বলল, হামিদ, শাহনাজ যখন এনেছে একটু খেয়েই দেখ না। হামিদ চোখ শুরু করে রাজুর দিকে তাকালো। আমার পছন্দের জিনিস না হলে আমি খাই না, আর তুই জানিস আমার পছন্দ কি। এই কথা বলে সে শাহনাজের দিকে একবারও না তাকিয়ে বন্ধুদের সাথে আবারও গল্পে মেতে উঠল। শাহনাজের চোখ ছলছল করে উঠল। সে থালাটা নিয়ে সরে গেল। পরদিন হামিদ বারান্দায় বসে বই পড়ছিল। শাহনাজ তার ফোন হাতে তার কাছে গিয়ে বলল, হামিদ, তোমার ফোনটা বারবার বাজছে, কে যেন ফোন করছে। হামিদ ফোনের দিকে তাকালো, কিন্তু ফোনটা ধরল না। বাজুক, আমার এখন কথা বলার ইচ্ছা নেই। কিন্তু জরুরিও তো হতে পারে, লন্ডন থেকে কেউ ফোন করেছি মনে হয়। হামিদ শাহনাজের দিকে একবারও না তাকিয়ে বলল, লন্ডন থেকে কে ফোন করেছে না করেছে সেটা আমার ব্যাপার, তোমার এই বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই। শাহনাজ আহত হলো। সে হামিদের পাশে বসার চেষ্টা করলো। শাহনাজ নিচু স্বরে বলল, তার চোখে জল। হামিদ, আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো। আমি খুব ভুল করেছি। আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমি সত্যিই দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হামিদ শাহনাজের দিকে তাকালো। তার চোখে কোনো সহানুভূতি ছিল না। দুঃখিত? তুমি এখন দুঃখিত? যখন তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বলছিলে, যখন তুমি আমাকে পতির ফকির বলেছিলে, তখন তোমার একবারও মনে হয়নি যে তুমি ভুল করেছো? আমি ভুল ছিলাম হামিদ, আমি সত্যিই বলছি। আমি তোমাকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি তুমি কে। আমি শুধু আমার অহংকার আর রাগের বশে তোমাকে কথাগুলো বলেছিলাম। আমি জানি তুমি আমাকে কোনো দিন ক্ষমা করবে না। হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি যা করেছো সেটা এত সহজে ভুলার মতো নয়। তুমি আমাকে এতটা আঘাত করেছো যে আমার জীবনের সবচেয়ে বড় আঘাত। ক্ষমা তো দূরের কথা, তোমার মুখ দেখতেও আমার ঘেন্না লাগছে। হামিদের এই কথাগুলো শাহনাজের বুকে তীরের মতো বিঁধল। সে কেঁদে ফেলল। আমাকে ঘৃণা করো না আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হামিদ মুখ ফিরিয়ে নিল। তোমার ভালোবাসা আমার দরকার নেই শাহনাজ। তুমি যখন আমার সম্মান কেড়ে নিয়েছিলে তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? শাহনাজ সেখানেই বসে কাঁদতে লাগলো। হামিদ সেখান থেকে উঠে চলে গেল, তাকে একা ফেলে রেখে। দিনের পর দিন শাহনাজ হামিদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছিল। সে প্রতিদিন হামিদের জন্য তার পছন্দের খাবার রান্না করে আনতো, ফুল নিয়ে যেত, এমনকি তার পছন্দের গান গেয়ে শোনানোর চেষ্টা করত, যে গানটা হামিদ সেদিন তার সামনে গিয়েছিল। কিন্তু হামিদ সব উপেক্ষা করত। তার উদ্দেশ্য ছিল একটাই, শাহনাজকে তার ভুল বোঝানো, তাকে সেই কষ্টের অনুভব করানো যা হামিদ অনুভব করেছিল। এক দুপুরে হামিদ তার চাচাতো ভাই এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। শাহনাজ এক বাটি পায়েস নিয়ে তাদের কাছে এলো, তার চোখে এক ধরনের আশা। শাহনাজ বলল, হামিদ, আমি তোমার জন্য এই পায়েসটা বানিয়েছি, তোমার প্রিয়। হামিদ তার বন্ধু রাকিবের দিকে তাকিয়ে বলল, রকি, তুই পায়েস খেতে ভালোবাসিস না? নে খেয়ে দেখ, আমি জানি তুই মিষ্টি খেতে খুব ভালোবাসিস। রকি ইতস্তত করল, আবিদ, শাহনাজ যখন তোর জন্য বানিয়েছে তুই একটু খেয়ে দেখ না। আমি এখন ডায়েটে আছি, আর তাছাড়া আমার মিষ্টি পছন্দ নয় রকি। শাহনাজের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো হামিদ মিষ্টি কতটা ভালোবাসে। নীলার কাছ থেকে সব জেনে সে বুঝতে পারল হামিদ তাকে উপেক্ষা করার জন্য মিথ্যা কথা বলছে। হামিদ তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে লাগলো, যেন শাহনাজের উপস্থিতিই তার কাছে কোনো ব্যাপার নয়। সে তার বন্ধুদের সাথে গল্প করছিল, হাসছিল, মজা করছিল। কিন্তু শাহনাজ এলে সে গম্ভীর হয়ে যেত, তার মুখে যেন কোনো হাসি থাকতো না। একদিন বিকেলে হামিদ ফোন হাতে নীলার সাথে কথা বলছিল। শাহনাজ দূর থেকে তাদের দেখছিল। নীলা হাসতে হাসতে বলল, ভাইয়া, তুই কবে লন্ডন ফিরে যাবি? লন্ডনের কাজিনরা তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। তোর গার্লফ্রেন্ডটা তো তোকে খুব মিস করছে মনে হয়।
হামিদ নীলার দিকে তাকালো। সে শাহনাজকে দেখাতে চাইছিল যে তার জীবনে অন্য মেয়ে আছে এবং সে শাহনাজকে ছাড়া ভালোই আছে। এটা তাদের প্ল্যান ছিল। হামিদ হেসে বলল, আর নীলা, তুইও না? এখানে তো সবাই আমার জন্য পাগল। তোর ভাইয়াকে ছাড়া থাকতে পারে না কেউ। শাহনাজ এই কথাগুলো শুনে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তার মনে হচ্ছিল হামিদের জীবনে তার কোনো মূল্য নেই। সে বুঝতে পারছিল হামিদ তাকে কতটা ভালোবাসতো আর সে কতটা কষ্ট দিচ্ছে। তার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল তার অবহেলার কারণে হামিদ কতটা কষ্ট পেয়েছে। শাহনাজ মনে মনে বলল, আমি কেন ওকে এত অবহেলা করেছি? কেন ওর ভালোবাসাটা এতটা তুচ্ছ করেছি? ও তো শুধু আমাকে ভালোবাসতে চেয়েছিল, আর আমি ওকে শুধু অপমান করেছি। ও এখন অন্য মেয়েদের সাথে হাসছে, আর আমার বুকটা ফেটে যাচ্ছে। হামিদ শাহনাজের দিকে একবারও তাকালো না। সে যেন শাহনাজের অস্তিত্বই ভুলে গেছে। শাহনাজ সেখানেই দাঁড়িয়ে রইল, তার চোখে জল। সে বুঝতে পারছিল হামিদের এই প্রতিশোধের গল্প কতটা বেদনাদায়ক। সে চেয়েছিল হামিদ তাকে ক্ষমা করুক, কিন্তু হামিদের অভিমান ভাঙছিল না। এসব দেখে তার সহ্য হচ্ছিল না। সে তার নিজের বাসায় এসে গেছে। রাতে শাহনাজ তার ঘরে একা বসে কাঁদছিল। মা ঘরে এসে তাকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে মা, তুই এত কাঁদছিস কেন? মা শাহনাজের পাশে বসলেন। শাহনাজ তার মাকে জড়িয়ে ধরল। মা, আমি খুব খারাপ, আমি খুব ভুল করেছি। আমি হামিদকে এতটাই কষ্ট দিয়েছি যে সে আমাকে আর ভালোবাসে না। সে আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, সে আমার সাথে কথা বলতে চায় না। আমি কি করব মা? মা শাহনাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি জানি মা, তুই ভুল করেছিস, কিন্তু হামিদও তোকে ভালোবাসে। তার অভিমানটা এখন অনেক গভীর, তাকে সময় দিতে হবে। কিন্তু মা, সে আমাকে দেখলে অন্য মেয়েদের সাথে কথা বলে। সে আমাকে দেখায় যে সে আমাকে ছাড়া ভালোই আছে। আমার খুব কষ্ট হয় মা, আমি আর সহ্য করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে মা, ভালোবাসার পরীক্ষাটা কঠিন হয়। তুই শুধু তোর ভালোবাসাটা প্রমাণ করে যা, একদিন না একদিন হামিদ তোর ভালোবাসা বুঝবেই। শাহনাজ মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল হামিদের এই মানসিক লড়াই আর তার অনুশোচনা তাকে কতটা একা করে দিয়েছে। কিছুক্ষণ পর দিনের বেলা খানবাড়িতে সবাই জড়ো হলো। হামিদ অভিমান করে বাড়ির এক কোণে বসেছিল। সে শাহনাজের দিকে একবারের জন্য তাকাচ্ছিল না। শাহনাজ বারবার তার দিকে এগিয়ে আসছিল, কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হামিদ তাকে এড়িয়ে যাচ্ছিল। হামিদ শাহনাজকে আরও বেশি কষ্ট বোঝানোর জন্য একটা কৌশল নিল, যেটা নীলাও জানে। বাড়ির কয়েকটি তরুণী মেয়ে যারা হামিদের দুঃসম্পর্কের আত্মীয়, তারা হামিদের চারপাশে ঘিরে বসেছিল। হামিদ ইচ্ছে করে তাদের ঘনিষ্ঠভাবে কথা বলতে শুরু করলো। সে হাসতে হাসতে তাদের সাথে গল্প করছিল, তাদের দিকে তাকিয়ে হাসছিল আর তাদের সঙ্গে খুনসুটি করছিল। সে এমন ভান করছিল যেন সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট এবং শাহনাজকে কোনো গুরুত্বই দিচ্ছে না। হামিদ এক তরুণীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, জানিস দুলা, লন্ডনে এই জিনিসটা খুব জনপ্রিয়। ওখানে সবসময় নতুন নতুন ফ্যাশন আসে। তোর মতো মেয়েদের জন্য দারুণ জায়গা। শাহনাজ এই দৃশ্য দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হলো। তার চোখ রাগে লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল হামিদ ইচ্ছে করেই তাকে কষ্ট দিচ্ছে। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই মেয়েগুলো কেন হামিদের এত কাছে আসছে, কেন হামিদ তাদের সাথে এত হাসাহাসি করছে। সে রেগে গিয়ে নীলার দিকে তাকালো। কি রে নীলা, তোর ভাইয়া কি করছে? ও কেন ওই মেয়েদের সাথে মিশছে? নীলা মুচকি হাসলো। কেন, তোর কি ঈর্ষা হচ্ছে নাকি? ভাইয়া তো ওদের সাথে মিশবেই, ও তো আর তোর মতো কাউকে অপমান করে না। শাহনাজ নীলার কথা শুনে আরও রেগে গেল। আমার ঈর্ষা হচ্ছে না, আমি শুধু অবাক হচ্ছি। ও তো বলেছিল ও আমাকে ভালোবাসে, আর এখন অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করছে। হামিদ শাহনাজের দিকে একবারও তাকাচ্ছিল না। সে আবারও বেশি করে মেয়েদের সাথে গল্পে মেতে উঠল। শাহনাজ এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। তার মনে হচ্ছিল হামিদ তাকে কতটা ভালোবাসত আর সে কতটা কষ্ট দিচ্ছে। কয়েকটা দিন পেরিয়ে গেছে, কিন্তু শাহনাজের জীবনে কোনো পরিবর্তন আসেনি, বরং তার হতাশা আরও গভীর হয়েছে। হামিদ তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলছে, আর তার সামনে অন্য মেয়েদের সাথে হাসাহাসি ঠাট্টা করে শাহনাজকে আরও বেশি কষ্ট দিচ্ছে। শাহনাজ বুঝতে পারছিল হামিদ তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিচ্ছে, আর এই কষ্ট তাকে ভেতর ভেতর কুড়ে খাচ্ছিল। সে যেন নিজের ভুলের আগুনে পুড়ছিল।
একদিন বিকেলে শাহনাজ একা বাড়ির বারান্দায় বসেছিল। তার চোখে মুখে গভীর বিষণ্ণতা। পাশেই নীলা এসে বসলো। নীলা নরম স্বরে জিজ্ঞেস করলো, কি হলো রে শাহনাজ, এখনো মুখ গোমরা করে বসে আছিস? আজকে তোকে একদম ভালো লাগছে না। শাহনাজ মাথা নিচু করেই রইল। ভালো লাগার মতো কিছু কি আছে নীলা? হামিদ আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় আর অন্য মেয়েদের সাথে এমনভাবে কথা বলে যেন আমি ওর কাছে কিছুই না। আমার খুব কষ্ট হয় নীলা, আমি আর সহ্য করতে পারছি না। নীলা শাহনাজের হাত ধরে ফেলল। আমি জানি রে, কিন্তু তুই তো ওকে কষ্ট দিয়েছিস। ও তো চাইবেই তোকে কষ্ট দিতে। কিন্তু এতটা? ও তো আমাকে মেরে ফেলেছে রে। আমি ওর ভালোবাসা কতটা মিস করছি। ও কি জানে না আমি ওকে কতটা চাই? ও কেন বুঝতে পারছে না? হামিদের মা অর্থাৎ নীলার চাচি সেখানে এলেন। তিনি শাহনাজকে দেখে দুঃখ পেলেন। তিনি শাহনাজের পাশে বসলেন। চাচি শাহনাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। কেঁদো না মা, হামিদ বড্ড অভিমানী ছেলে, কিন্তু ওর রাগটা যত বেশি ওর ভালোবাসাটাও তত বেশি। কিন্তু ও আমাকে ভালোবাসে না আন্টি। শাহনাজ কেঁদে উঠল। ও আমাকে ঘেন্না করে, ও আমাকে ক্ষমা করতে চাইছে না। আমি কি করব আন্টি? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? চাচি নীলার দিকে তাকালেন। নীলা, তুই তোর ভাইকে ডাক, আমরা সবাই মিলে হামিদকে বোঝাবো। অনেক হয়েছে, আর না। নীলা দ্রুত দাদুকে ডাকার জন্য চলে গেল। চাচি শাহনাজকে জড়িয়ে ধরলেন। শান্ত হও মা, আমরা সবাই আছি তোমার পাশে। হামিদকে আমরা বুঝিয়ে বলবো, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী বৌমা হবে। কিছুক্ষণের মধ্যেই দাদু বৈঠকখানায় এলেন। তার মুখে ছিল এক ধরনের দৃঢ়তা। তার পেছনে ছিল নীলা এবং পরিবারের অন্য সদস্যরা। হামিদ তখনও তার ঘরে একা বসেছিল। সে জানতো না কি হতে চলেছে। দাদু নীলাকে ইশারা করলেন হামিদকে ডেকে আনার জন্য। নীলা হামিদের ঘরে গেল। ভাইয়া, দাদু রাখছেন, খুব জরুরি কথা আছে। হামিদ ল্যাপটপ বন্ধ করে বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। আবার কি হয়েছে? নিশ্চয়ই সেই শাহনাজের জন্য। না ভাইয়া, দাদু সত্যিই কিছু জরুরি কথা বলবেন। হামিদ বৈঠকখানায় প্রবেশ করলো। সে দেখলো সবাই সেখানে বসে আছে, আর শাহনাজ চোখ নিচু করে এক কোণে বসে কাঁদছে। হামিদ শাহনাজের দিকে একবারও না তাকিয়ে দাদুর সামনে গিয়ে দাঁড়ালো। হামিদের কণ্ঠে বিরক্তি স্পষ্ট। কি হয়েছে দাদু? আমাকে ডেকেছে কেন? দাদু হামিদের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। বস হামিদ, কিছু কথা আছে যা তোর শোনা দরকার। হামিদ বসলো। দাদু শাহনাজের দিকে তাকালেন। দাদু শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হামিদ, তুই জানিস শাহনাজ গত কয়েকটা দিন ধরে কতটা কষ্ট পেয়েছে? ও তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। ও তোর জন্য পাগল হয়ে গেছে। হামিদ হাসলো। সেই হাসিটা ছিল তিক্ত। পাগল? যখন আমি ওর জন্য পাগল ছিলাম তখন সে আমাকে কি না কি বলে অপমান করেছে। সে আমার পরিবারকেও ছাড়েনি। আর পাগলামি আমি আর দেখতে চাই না দাদু। শাহনাজ মুখ তুলে তাকালো। হামিদ প্লিজ, আমি জানি আমি ভুল করেছি। আমি সত্যি অনুতপ্ত। আমি তোমাকে ভালোবাসি হামিদ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হামিদ শাহনাজের দিকে তাকিয়ে মুখ ফুরিয়ে নিল। তোমার ভালোবাসা আমার দরকার নেই শাহনাজ। তোমার মতো মেয়ে ভালোবাসার কি বোঝে? হামিদের মা এগিয়ে এলেন। হামিদ বাবা, অনেক হয়েছে, আর না। তুই আর ওকে কষ্ট দিস না, ওর কষ্টটা আমরা সইতে পারছি না। হামিদ তার মায়ের দিকে তাকালো। মা, তোমরা তো জানো না ও আমাকে কতটা আঘাত করেছে। আমি কি করে ভুলে যাই সেদিনের কথাগুলো, যখন সে আমাকে পথের ফকির বলেছিল। দাদু চেয়ার ছেড়ে উঠে হামিদের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল এক ধরনের কঠোরতা। হামিদ, তুই কি মনে করিস তুই যা করছিস সেটা ঠিক করছিস? তুই ওকে কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস। এটা কোনো সমাধান নয়। সমাধান কি দাদু? আমি ওকে ক্ষমা করব? ও যে আমাকে এতটা অপমান করেছে, সে অপমান কি আমি ভুলে যাব? ক্ষমা করতে হবে হামিদ। মানুষ ভুল করে। শাহনাজ ভুল করেছে, কিন্তু সে এখন অনুতপ্ত। সে তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসে? তাহলে ও আমার আসল পরিচয় জেনে কেন আমাকে ভালোবাসতে চাইছে? আগে কেন চায়নিও? আমাকে যখন একটা ফকির ভেবেছিল তখন কেন আমাকে ভালোবাসেনি? নীলা এবার মুখ খুলল। ভাইয়া, তুই যা করছিস সেটা শুধু ওকে কষ্ট দেওয়া নয়, তুই নিজেকেও কষ্ট দিচ্ছিস। আমি তোকে চিনি ভাইয়া, তুই এমন ছিলি না। আর তুই একটা কথা ভুল ভাবছিস, সেটা কি তুই জানিস? ভুল? আমি আবার কি ভুল ভাবছি? খুলে বলো। ওই যে
তুই যে বললি শাহনাজ আসল পরিচয় জানার পর কেন আমাকে ভালোবাসতে চাইছে, তোর এই চিন্তাটা একদম ভুল। তুই জানিস সত্যিটা কি? সত্যি মানে? কিসের সত্যি? তোর ধারণাটা ভুল ভাইয়া। শাহনাজ তোর আসল পরিচয় জেনে ভালোবাসেনি। তুই হুট করে চলে যাওয়ার কিছুদিন পরই সে তার ভুল বুঝতে পেরেছে। তোর জন্য রাস্তায় অপেক্ষা করত, যেন তুই তাকে এসে আবারও বিরক্ত করিস। তোর সেই বিরক্তগুলোকে সে মিস করতে শুরু করে, তোর কথা ভাবতে শুরু করে, তোর জন্য অপেক্ষা করতে শুরু করে তুই আসবি বলে। কিন্তু তুই লন্ডন চলে গেলি। শেষে অপেক্ষা করতে করতে উপায় না পেয়ে পাগল পাড়া হয়ে সোজা আমাদের বাড়িতে আসে। এসে তোর কথা জিজ্ঞেস করলো আমায়। তখন আমি তোর ব্যাপারে কিছুই বলিনি। যখন শাহনাজের কথা বলার ধরন, তার চোখের ভাষা আর তোর প্রতি তার সত্যিকারের ভালোবাসা দেখলাম, তখন আমি সব বলেছিলাম। এটা থেকে বোঝা যায় যে সে তোর আসল পরিচয়কে নয়, তোকে ভালোবাসে। তারপর শাহনাজের পাগলামো আরো বাড়তে থাকে। কিছুদিন পর দাদু দাদির কাছে আসে। তেনারাও শাহনাজের চোখে ভালোবাসা দেখতে পেয়েছিলেন। আর তারপর ওই নাটক করে তোকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো কি তুই বলবি যে সে তোর আসল পরিচয়ের জন্য তোর প্রতি ভালোবাসা দেখাচ্ছে? এসব শুনে হামিদ অবাক হয়ে যায়। হামিদ বলে, তাহলে এসব কথা তুই আমাকে আগে বলিসনি কেন? কারণ আমিও চেয়েছিলাম যে শাহনাজও বুঝতে পারে কাউকে কষ্ট দিলে কেমন লাগে। আর তুই যা শুরু করলি, তারপর আর চুপ থাকতে পারলাম না। দাদু হামিদের কাঁধে হাত রাখলেন। আমি, তুই ওকে আর কষ্ট দিস না। আমি জানি তুই ওকে ভালোবাসিস। তোর এর একটা শুধু অভিমানের জন্য। এই অভিমানটা ভাঙতে হবে। হামিদ চুপ করে রইল। তার চোখে তখনও এক ধরনের অস্থিরতা। দাদু আবারও বললেন, আমি জানি শাহনাজ সত্যি অনুতপ্ত। ও তোকে কতটা ভালোবাসে সেটা ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। তুই ওকে একটা সুযোগ দে, ওকে আর কষ্ট দিস না। হামিদ শাহনাজের দিকে তাকালো। শাহনাজ তার দিকে তাকিয়েছিল। তার চোখে তখনও জল, তার মুখে ছিল এক গভীর আকুতি। হামিদের মনে হলো শাহনাজের এই কষ্টটা সে আর সহ্য করতে পারছে না। তার ভেতরের অভিমানটা যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। দাদু হামিদের কাঁধে হাত রেখে আবারও বললেন, হামিদ, তুই এই খানবাড়ির একমাত্র ছেলে যে লন্ডনে এত বড় ব্যবসা সামলায়। তোর বুদ্ধি আছে, তোর মন আছে। তুই কি এই সামান্য অভিমানের জন্য তোর ভালোবাসাকে দূরে ঠেলে দিবি? হামিদ দীর্ঘশ্বাস ফেলল। সে জানে দাদু যা বলছেন তা সত্যি। শাহনাজের কষ্টটা সে আর সহ্য করতে পারছে না। তার চোখে তখন অভিমান ছিল, কিন্তু তার ভেতরে ভালোবাসার একটা মৃদু আলো জ্বলে উঠল। সে বুঝল দাদু তাকে ঠিক পথ দেখাচ্ছেন। অবশেষে দাদু সবার সামনে এসে দাঁড়ালেন। তার মুখে ছিল গম্ভীর। তিনি সবাইকে থামতে ইশারা করলেন। দাদু গম্ভীর কণ্ঠে বললেন, আমি জানি এখানে কি হচ্ছে। হামিদ, তুই এখানে আয়। আর শাহনাজ, তুইও আয়। হামিদ আর শাহনাজ দুজনেই দাদুর সামনে এসে দাঁড়ালো। দাদু তাদের দিকে তাকালেন। আমি আর কোনো নাটক দেখতে চাই না। আমি জানি তোরা দুজনেই একে অপরকে ভালোবাসিস। শাহনাজ, তুই ভুল করেছিস। আর হামিদ, তুই ওকে শাস্তি দিচ্ছিস। কিন্তু এই শাস্তি আর কতদিন চলবে? আমি আমার নাতের কষ্ট দেখতে পারি না, আর তোর কান্নাও সইতে পারি না শাহনাজ। হামিদ মুখ নিচু করে রইল। শাহনাজ তার দিকে তাকালো। তার চোখে তখনও জল। দাদু দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, তার কথায় কোনো দ্বিধা ছিল না। হামিদ, শাহনাজকে বিয়ে করতে হবে। আমি এটাই চাই। তোরা এই দুজনেই দুজনকে ভালোবাসিস, কিন্তু অভিমানের কারণে দূরে সরে আছিস। আমি চাই না আমার নাতি আর তার ভালোবাসার মানুষ দূরে থাকুক। এইবারের বড় হিসেবে আমি নির্দেশ দিচ্ছি, তোদের বিয়ে হবে। হামিদ মাথা তুলে তাকালো। তার চোখে তখনও একটু অভিমান ছিল, কিন্তু দাদুর কথার ভারে সে চুপ করে গেল। শাহনাজ আনন্দে হতবাক হয়ে গেল। দাদু তুমি কি বলছো? আমি তো ওকে... আমি যা বলছি সেটাই হবে, আর কোনো কথা নয়। তোরা দুজনেই সুখী হবি, আমি জানি। তোদের এই বিয়েটা হতেই হবে। অনেক কিছুর পর পরিবারের সবার অনুরোধ এবং দাদুর নির্দেশ আর শাহনাজের চোখের জল দেখে হামিদের অভিমান ভাঙল। সে শাহনাজকে বিয়ে করতে রাজি হলো। তার মনে হলো শাহনাজকে আর কষ্ট দিয়ে লাভ নেই, যতটুকু দিয়েছে যথেষ্ট। কারণ তার নিজের কষ্টও আর সহ্য হচ্ছিল না। শাহনাজের চোখে তখন আনন্দশ্রু। এক শুভ শুক্রবারের এক দুপুরে তাদের বিয়ে সম্পন্ন হলো। খানবাড়ির উঠোনকে দারুণভাবে সাজানো হলো। ফুলের গন্ধে মম করছিল পুরো এলাকা। শাহনাজের বাবা মা উপস্থিত ছিলেন। তাদের মুখে ছিল এক ধরনের স্বস্তি আর আনন্দ। শাহনাজকে তখন এক সত্যিকারের
কোণে মনে হচ্ছিল। তার মুখে ছিল এক পবিত্র হাসি। হামিদ তার পাশে বসেছিল। তার মুখে সেই পুরনো দুষ্টুমি ভরা হাসিটা আবারও ফিরে এসেছে। শাহনাজ চোখ নিচু করে দাঁড়িয়েছিল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। সে জানতো এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। হামিদ তার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক গভীর আবেগ। দাদুর কথাগুলো তার কানে তখনও বাজছিল। পরিবারের সবাই তাদের দিকে তাকিয়েছিল। তাদের চোখে ছিল এক ধরনের প্রত্যাশা। শাহনাজ, হামিদের কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে এক ধরনের আবেগ ছিল। সে ধীরে ধীরে শাহনাজের দিকে এগিয়ে গেল। আমি জানি তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো, কিন্তু আমি এটাও জানি তুমি এখন অনুতপ্ত। শাহনাজ মুখ তুলে তাকালো। তার চোখে তখনও জল। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি যা করেছি তার জন্য কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি হামিদ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হামিদ শাহনাজের কাছে এসে দাঁড়ালো। সে তার হাত দুটো ধরল। আমিও তোমাকে ভালোবাসি শাহনাজ, এতটাই ভালোবাসি যে তোমার দেওয়া কষ্ট আমি ভুলে গেছি। শাহনাজ অবিশ্বাস্য চোখে হামিদের দিকে তাকালো। সত্যি বলছো হামিদ? তুমি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা করে দিয়েছি শাহনাজ। হামিদ হাসলো। সেই হাসিটাই ছিল সে পুরনো দুষ্টুমি ভরা হাসি। আমার ভালোবাসা এতটাই খাঁটি যে তোমার সব ভুল মুছে দিতে পারে। আমি শুধু তোমার ভালোবাসা চাই শাহনাজ। হামিদ শাহনাজকে কাছে টেনে নিল। তার বাহু দিয়ে জড়িয়ে ধরল। শাহনাজ হামিদের বুকে মুখ লুকালো। তার চোখে তখন আনন্দশ্রু। তাদের এই মিলন দেখে পরিবারের সবার মুখে হাসি ফুটে উঠল। নীলা খুশিতে চিৎকার করে উঠল। ভাইয়া, ভাবি, অবশেষে তোমরা এক হলে। এটা শুনে শাহনাজ একটু অবাক হলো। সে নীলার দিকে তাকিয়ে বলল, এই, তুই আমাকে কি বলে ডাকলি? ভাবি বলে ডাকলাম। আমি তোর ভাবি লাগি? আমার একমাত্র ভাইয়ের বউকে ভাবি না ডেকে কি আন্টি ডাকবো? হুম, এসব আমাকে ভাবি টাবি বলে ডাকবি না, বলে দিলাম। তুই বান্ধবী হিসেবে থাকবি, বুঝেছিস? নীলার মন খারাপ হয়ে গেল। কি আর করার, আমার ভাবি ডাকার স্বপ্নই রয়ে গেল। নীলা একটু চুপ থেকে মুহূর্তেই নীলা আবারও বলে উঠল, সব দোষ তোর। তুই যদি ভাইয়াকে বিয়ে না করতে, তাহলে ভাইয়া অন্য একটি মেয়েকে বিয়ে করতো। তখন তাকে আমি কত সুন্দর করে ভাবি রাখতাম, কিন্তু সব শেষ করে দিলি। শাহনাজের রাগ উঠে গেল। আই নীলা, সাবধানে কথা বলবি। হামিদ এখন আমার স্বামী, কত কষ্ট করে তাকে পেয়েছি। এখন তুই অন্য মেয়ের কথা বলছিস? এবার হামিদ মুখ খুলল। হয়েছে, এবার তোমরা থামো। দাদু আর দাদি একে অপরের দিকে তাকালেন। তাদের মুখে ছিল এক ধরনের স্বস্তি আর আনন্দ। দাদু বললেন, আমি তো জানতাম আমার নাতি আর নাতবউ এক হবেই। হামিদ শাহনাজকে সবার সামনে বলল, সবাই শোনো, আমি হামিদ আজ এই সবার সামনে ঘোষণা করছি, আমি শাহনাজকে ভালোবাসি। ও আমার জীবন সঙ্গিনী। শাহনাজ মাথা তুলে হামিদের দিকে তাকালো। আমিও সবাইকে বলছি, আমি শাহনাজ হামিদকে অনেক অনেক ভালোবাসি। ও আমার ভালোবাসা, আমার জীবন। তাদের এই ভালোবাসার স্বীকারোক্তি শুনে সবাই হাততালি দিতে শুরু করলো। তাদের চোখের সামনে যেন এক নতুন দিনের সূচনা হলো। রাত গভীর হলো। নতুন করে সাজানো বাসর ঘরে সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছিল। চারিদিকে মোমের নরম আলো আর গোলাপের পাপড়ি বিছানো বিছানা। শাহনাজ লাল বেনারসি আর ভারী গহনায় সেজে বসে আছে। তার মুখটা লজ্জায় রাঙা হয়ে গেছে। তার হার্টবিট দ্রুত হচ্ছিল, যেন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। হামিদ ঘরে প্রবেশ করলো। তার পরনে ছিল একটি সাদা পাঞ্জাবি, চোখে ছিল এক ধরনের পবিত্রতা। সে ঘরে ঢোকার সাথে সাথে শাহনাজের দিকে তাকালো। শাহনাজ তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হামিদ শাহনাজের সামনে এসে দাঁড়ালো। শাহনাজ নিচু স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। সালাম দিয়েই শাহনাজ হাঁটু গেড়ে বসে হামিদের পায়ে সালাম করলো। হামিদ শাহনাজকে হাত ধরে তুলল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন এভাবে সালাম করলে? শাহনাজের চোখে জল। বলল, তুমি আমার স্বামী হামিদ, আমি তোমার কাছে সব কিছু। আমি তোমার কাছে ক্ষমা চাই, আর তোমার কাছে আমার ভালোবাসা। হামিদ শাহনাজের হাত ধরে তাকে বিছানার দিকে নিয়ে গেল। চলো আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। তারা দুজনেই জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তাদের মন তখন শান্তিতেই ভরে উঠছিল। নামাজ শেষে তারা একে অপরের দিকে তাকালো। হামিদ শাহনাজের হাত ধরল। শাহনাজ, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? শাহনাজ মুচকি হাসল। আমি জানি হামিদ, আমি ভুল ছিলাম। আমি তোমাকে চিনতে পারিনি।
হামিদ শাহনাজের মুখের কাছাকাছি এসে বলল। আর এখন এখন কি তুমি আমাকে চিনতে পারছো? শাহনাজ তার হাত দিয়ে হামিদের মুখ স্পর্শ করলো। এখন আমি তোমাকে আমার সবটুকু দিয়ে চিনতে চাই হামিদ। তুমি আমার কাছে শুধু লন্ডনের বিজনেসম্যান নও, তুমি আমার কাছে আমার জীবন, আমার ভালোবাসা। হামিদ শাহনাজের কানের কাছে ফিসফিস করে বলল। আমার রানী, তুমি আমার জীবনে আসার পর আমার জীবনটা আরও সুন্দর হয়ে গেছে। তোমার সেই রাগ, তোমার সেই জেদ, সব কিছুই এখন আমার কাছে প্রিয়। শাহনাজ আবারও মুচকি হাসল। আর তোমার সেই দুষ্টামি ভরা হাসি, তোমার সেই অভিমান, সব কিছু আমার কাছে মধুর। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। হামিদ শাহনাজের হাত ধরে বলল। আমি জানি আমাদের পথটা সহজ ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করেছে। হ্যাঁ হামিদ, আর আমরা সারা জীবন এইভাবেই একে অপরের পাশে থাকবো, তুমি আর আমি। হামিদ শাহনাজকে কাছে টেনে নিল। তার ঠোঁট শাহনাজের ঠোঁটে আলতো করে ছুঁয়ে গেল। তাদের ভালোবাসা তখন এক নতুন মাত্রা পেল। তারা একে অপরের বাহু ধরে হারিয়ে গেল। তারা সে গভীর সাগরে তলিয়ে গেল, যেখানে কোনো রাগ ছিল না, ছিল না কোনো অভিমান, শুধু ছিল বিশুদ্ধ ভালোবাসা। হামিদ ফিসফিস করে বলল। ভালোবাসি শাহনাজ। আমিও ভালোবাসি হামিদ।